যে আমরা তো প্রত্যেকেই পুষ্পাঞ্জলি দিই, অষ্টমীর বলি, সপ্তমীর বলি, ষষ্ঠীর বলি, যে যেমন খুশি আমরা দিই। বেশিরভাগ আমরা অষ্টমীর অঞ্জলি দিই। আমরা কি বলি আসলে? পুরোহিত মশাই কি বলান, আমরা কি বলি? দুটোর মাঝে একটা বিশাল বড় ধরনের একটা পার্থক্য মাঝে মাঝে গড়ে ওঠে। আমরা বুঝতে পারি না কি হয়। তো সেই জন্য যদি আপনারা এইটা একবার দেখে যেতে পারেন, বা যদি একবার শুনেও নেন, বা আপনারা যদি পড়তে তো নিশ্চয়ই পারবেন, ছোট ছোট করে পড়তেও পারেন, তাহলে অনেক ভালো হবে। তো এটা বেসিক্যালি কি হয়, আমাদের মঠ মিশনের যে পুজো হয়, রামকৃষ্ণ মঠ মিশনের যে পুজো হয়, সেখানে এই পদ্ধতি অবলম্বন করা হয়। সাক্ষাৎ শ্রী শ্রী দুর্গা দেবীর আমরা প্রথমে ধ্যান করি। তারপরে যারা পূজা অর্চনা করেন তারা জানেন দেবীর বীজ, দেবীর গায়ত্রী, এসব আমাদের না জানলেও হবে। দেবী পুষ্পাঞ্জলি, আর সবশেষে দেবীর উদ্দেশ্যে আমাদের প্রণাম। এগুলোকে আমরা কম বেশি জানি, কিন্তু আজকে আমরা একবার তবু রিডিং করে নেব কি আছে। ওকে, আপনারা ভালো করে লক্ষ্য করুন। আমি রিডিং করছি, ভালো করে লক্ষ্য করুন। একই আমাদের জিনিস, কোথায় কোথায় হ্রস্ব আর কোথায় কোথায় দীর্ঘ, এই দুটোকে আমরা যদি ঠিকঠাকভাবে অবলম্বন করতে পারি, সঠিক উচ্চারণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের সংস্কৃতের উচ্চারণ আরো ভালো হবে। তো আমি প্রথমে দুর্গা দেবীর ধ্যান জাস্ট আমি পড়ে চলে যাব, পিডিএফও আপনাদের দিয়ে দেবো, আপনারা গ্রুপে দেখুন। আর যদি মনে হয় আপনাদের যে স্যার এটা রেকর্ডিং করে পাঠান, আমি তাহলে গ্রুপে রেকর্ডিং ভার্সানটাও আমি পাঠিয়ে দিতে পারবো। তার একবার তার আগে একবার করে দেখে নিন, হ্যাঁ? এরপরেই আমরা ক্লাস শুরু করব। ওম হ্রিম जटाजूटसमारम्भाम् अर्धेन्दुकृतशेखराम् लोचनत्रयसंयुक्ताम् পূর্ণেন্দু সদৃশাননাম। কিছু নেই, আমি বলেছিলাম না অনুষ্ঠুপ ছন্দ, আটটা 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 আটটা। একটা শ্লোক যদি হয়, সেই শ্লোকের চারটে পাদ আছে, বলেছিলাম ঘড়ি পড়ানোর সময় চারটে পাদ, একশোর মধ্যেও চারটে পাদ, তেমনি একটি শ্লোকের মধ্যেও চারটি পাদ আছে। এই গোটা দু লাইন মিলিয়ে হচ্ছে একটি পূর্ণ শ্লোক। ঠিক আছে, এবারে ওম আর হ্রিম এই দুটোকে আপনি যদি একটু পাশে রেখে দেন, আমি এই দুটোকে এখান থেকে উড়িয়ে দিচ্ছি, রাখার কোনো প্রয়োজনই নেই, যেহেতু আমরা শ্লোক পড়ছি। দেখুন, গুনুন দেখি প্রথম শ্লোকে কটা বর্ণ আছে, গুনুন। চেষ্টা করুন, প্রথম শ্লোকে কটা বর্ণ আছে, প্রথম লাইনে কটা বর্ণ আছে, গুনুন। সবাই গুনুন দেখি কটা বর্ণ আছে প্রথম লাইনে। কটা হলো? বলুন কটা হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আট, নয়, 10, 11, 12, 13, 14, 15, 16, যদি মরটাকে ধরি 17টা, তাই না? তো আমরা স্যার, যুক্তাক্ষর গুলোকে আলাদা ভাবে ধরবো না? না 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 না, আমরা চোখে কটা বর্ণ দেখতে পাচ্ছি, সেই সেই বর্ণগুলো আমি বলেছি বর্ণ। আমি যুক্ত অক্ষর আলাদা আলাদা অক্ষর তো ভাঙতে বলিনি, না, আমি বলছি কটা বর্ণ দেখতে পাচ্ছি। যুক্ত বর্ণও তো একটি বর্ণ। আর স্যার, যদি মর, মটাকে কি বাদ দিতে হবে? হ্যাঁ, যদি মরটাকে ধরি তাহলে 17টা হচ্ছে। আমরা কি করি, চোখের শেষে এরকম ম ফ যদি থাকে হলন্ত সমেত, আমরা ওকে বাদ দিয়ে দিই, তাহলে কটা বর্ণ পাচ্ছি, 16টা, তাই না? ঠিক দেখুন দ্বিতীয় হ্যাঁ লাইনে স্যার, কটা বর্ণ 16টা। আছে গুনুন। দ্বিতীয় লাইনে কটা বর্ণ আছে গুনুন। ঠিক এখানেও দ্বিতীয় 16টা। লাইনেও আমরা, হ্যাঁ। তো যেই শ্লোকের প্রথম লাইনে 16টা, দ্বিতীয় লাইনে 16টা বর্ণ পাবো, সেই শ্লোককে আমরা বলবো অনুষ্টুপ। মানে এটা তো একটা বর্ণ বিভাজন, বর্ণ ব্যবস্থা। আমরা একে বলি ছন্দ। বাংলায় কম বেশি ছন্দ আমরা পড়ি। তো ছন্দ হচ্ছে সংস্কৃতের প্রাণ। ছন্দ ছাড়া সংস্কৃত শ্লোক হবেই না, এরকম একটা বলা হয়। তাহলে দেখুন, প্রথম লাইনে 16টা, দ্বিতীয় লাইনে 16টা, 16 16 কটা, 32টা। যদি একটি শ্লোকে 32টি বর্ণ থাকে এবং বর্ণগুলি যাতে 16 16 এইরকম ভাবে বিভাজিত থাকে, তাহলে আমরা সেই ছন্দকে বলতে পারি অনুষ্টুপ। অনেকের বাংলায় আমরা নাম দিই অনুষ্টুপ।
তো এটি একটি সংস্কৃত ছন্দের নাম, অনুষ্টুপ ছন্দের দ্বারা এই শ্লোকগুলো রচিত হয়েছে। যত আমরা মন্ত্র দেখি বেশিরভাগ ক্ষেত্রেই এই অনুষ্টুপ ছন্দের প্রাধান্য আমরা দেখতে পাই। আচ্ছা, আমি যদি আরো ডিটেলস ভেঙে পড়ি, তাহলে প্রথম লাইনে 16টি বর্ণ। আমি তাহলে গোটা শ্লোকটাকে চারটে পাদে ভাগ করছি। তার মানে এক একটি পাদে 8টা 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 8টা, টোটাল 32টি। তার মানে এক একটি লাইনে 16টা, মানে প্রথম পাদ দ্বিতীয় পাদ, আবার দ্বিতীয় লাইনে 16টা, মানে তৃতীয় পাদ চতুর্থ পাদ। তো 8টা 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 আমরা এইভাবে ভাগ করতে পারি। আর ঠিক যখন উচ্চারণ করব, আমরা শ্লোকগুলোকে পড়বো, তখন এই 8টা 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 এইভাবেই পড়বো। আমি আরেকবার পড়ছি, মিলিয়ে নিন। জটাজুট সমারম্ভাম, দেখুন 8টা হয়েছে। अर्धेन्दुकृतशेखराम् 8টা, लोचनत्रयसंयुक्ताम् 8টা, पूर्णेन्दुसदृशाननाम् 8টা। তো এই যেই পদ্ধতি, এই পদ্ধতির নাম হচ্ছে অনুষ্টুপ। এইভাবেই কিন্তু আমরা এই অনুষ্টুপ ছন্দের দ্বারা রচিত যে সমস্ত শ্লোক, সেই শ্লোকগুলোকে পড়ব। বোঝা গেল? তো প্রতিটা শ্লোক আমরা এখন এইরকম ভাবেই পড়ব। अतसी पुष्पवर्णाभ्यां सुप्रतिष्ठां सुलोचनां नवयौवनसम्पन्नां सर्वाभरणभूषितां सुचारुदशनां तद्वत् पीनोन्नतपयोधरां त्रिभङ्गस्थानसंस्थानां महिषासुरमर्दिनीं मृणालायत संस्पर्श दशबाहुसमन्वितां त्रिशूलं दक्षिणे ध्येयं खड्गं चक्रं क्रमादधः तीक्ष्णबाणं तथा शक्तिं दक्षिणेषु विचिन्तयेत् कीटकं पूर्णचापं च पाशमङ्कुशमेव च घण्टां वा परशुं वापि वामतः सन्निवेशयेत् अधस्थान्महिषं तद्वत् विषिडस्कं प्रदर्शयेत् शिरच्छेदोद्भवं तद्वत् दानवं खड्गपाणिनं हृदि शूलेन निर्भिन्नं निर्यद्दन्त्रविभूषितं रक्तारक्तिकृताग्गं च रक्तविस्फुरिते क्षणं वेष्टितं नागपाशेन भ्रूकुटीभीषमाननं तपाशवामहस्तेन धृतकेशं च दुर्गया वमद्रुधिरवक्त्रं च देव्याः सिंहं प्रदर्शयेत् देव्यास्तु दक्षिणं पादं समं सिंहोपरि स्थितम् किञ्चित् ऊर्ध्वं तथा वामम् अङ्गुष्ठं महिषोपरि प्रसन्नवदनां देवीं सर्वकामफलप्रदां शत्रुक्षयकरीं देवीं दैत्यदानवदर्पहां स्तूयमानं च तद्रूपम् अमरैः सन्निवेशयेत् उग्रचण्डा प्रचण्डा च चण्डोग्रा चण्डनायिका चण्डा चण्डवती चैव चण्डरूपातिचण्डिका आभिः शक्तिभिरष्टाभिः सततं परिवेष्टितां चिन्तयेज्जगतां धात्रीं ধর্মকামার্থমোক্ষদাম। এই হচ্ছে দুর্গা দেবীর ধ্যান। আমরা যে কোনো পুজো করার আগে সেই সংশ্লিষ্ট দেব বা দেবীর প্রথমে ধ্যান করি, তারপরে বিভিন্ন প্রচারে আমরা তাদের পুজো করি।
কখনো পঞ্চপ্রচার, কখনো ষোড়শ প্রচার, কখনো দশপ্রচার। ওকে, তারপরে গিয়ে আমরা দেবীকে পুষ্পাঞ্জলি দিই। এবার পুষ্পাঞ্জলির মন্ত্র হচ্ছে এটা। এটা আপনারা অনেকেই জানেন, আরেকবার শুনেন। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোস্তুতে। এটা হচ্ছে পুষ্পাঞ্জলির মন্ত্র। এটা মুখস্থ করে গিয়ে পুষ্পাঞ্জলি দেবেন। আর পুষ্পাঞ্জলি দেওয়ার পরে, ফুল অর্পণ করে দেওয়ার পরে হাত জোড়ো করে দেবীকে প্রণাম করতে হয়। প্রণামে আমরা এই মন্ত্রগুলোকে ব্যবহার করি। সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌড়ে নারায়ণি নমোস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণি নমোস্তুতে। শরণাগত দীনার্ত परित्राणपरायणे सर्वस्यार्तिहरे देवे नारायणि नमोऽस्तुते। प्रणतानां प्रसीदत्वं देवी विश्वार्तिहारिणि त्रैलोक्यवासिनाम् ईद्ये लोकानां वरदा भव। प्रसीद भगवत्यम्ब प्रसीद भक्तवत्सले प्रसादं कुरु मे देवी দুর্গে দেবী নমোস্তুতে। এইভাবে এখানে প্রতিটা শ্লোক যেগুলি আছে, আমরা শ্লোক বলার থেকে মন্ত্র বলাটাই বেশি প্রাধান্য দেব। তো প্রত্যেকটা মন্ত্রে আটটা 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 এই সিকোয়েন্সেই কিন্তু বর্ণগুলো বিন্যস্ত হয়েছে। তো আপনারা চাইলে এটা পড়তে পারেন, এটা অভ্যাস করতে পারেন। এটা আমাদের যদিও বা সিলেবাসে নেই, কিন্তু আমরা একটি ভাষার শেখার ক্লাসে আছি। তো যেহেতু সামনে পুজোও আছে, তো এটা আপনাদের আমি একবার জাস্ট পড়িয়ে দিলাম। ওকে, ব্যাস এটুকুনি, আর কিছু না। আমরা এখানে বেশি সময় অতিবাহিত করব না, আমরা সাক্ষাৎ আমাদের ক্লাসে যাব। ওকে, সবাইয়ের কাছে ভয়েস ক্লিয়ার আসছে তো? আওয়াজ স্পষ্ট আসছে তো? ওকে 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 ওকে। দেখুন, এইগুলো আমরা গতদিনে কিছু কিছু অভ্যাস করেছিলাম। দেখুন, একটা একটা 15, দুটো দুটো 15, তিনটে তিনটে 15, এইভাবে আমরা করেছিলাম। তারপরে গিয়ে একটা 30, একটা 45, এগুলোকেও আমরা করেছিলাম। সামান্যভাবে আমরা প্রথমে যেগুলো শিখি সেগুলো আপনাদের আমি বলেছিলাম। আচ্ছা, এবার একটা 4, একটা 10, একটা 15 সেটা আমরা আজকে বলবো না। তার আগে আমাদের শিখতে হবে সংখ্যা। সংখ্যা যদি আমরা একবার শিখতে পারি, তাহলে কিন্তু আমরা এইগুলো প্রয়োগ করতে পারবো। দেখুন, সংখ্যা আমরা 1 থেকে 10 তো জানি। एकम द्वे त्रीणि चत्वारि पंच षट सप्त अष्ट अथवा अष्टौ नव दश। 11 থেকে 20 কদাচিৎ আমরা শিখেছিলাম গত দিনে। एकादश द्वादश त्रयोदश चतुर्दश पंचदश षोडश सप्तदश अष्टा দেখুন আকার আছে, अष्टादश नवदश মানে 1 আর 9, অথবা 20 থেকে 1 কম বলেছিলাম। 1 মানে কম, 1 কম, एकोन কোথা থেকে? 20 থেকে 1 কম, তার মানে एकोनविंशतिः। 20 হয়ে গেলে বিংশতিः। আজকে আমরা দেখব 21 থেকে 40 বা 50। দেখুন, 21 কে আমরা কি বলতে পারি? ফার্স্ট নিন রুট, মূল কি আছে আমাদের? বিংশতিः। মানে আমরা 21 থেকে 29 পর্যন্ত লাস্টে কিন্তু এই বিংশতিः এটাকেই লাগিয়ে লাগিয়ে যাব। তাহলে আমাদের সামনে কিছু একটা প্রিফিক্স ব্যবহার করতে হবে। তাহলে কি হবে? एकविंशतिः। আমরা কখনোই বলবো না একবিংশতি, এরকম কখনোই বলবো না। কি বলবো? এক। বলেছি না, কয়ের পূর্ণ উচ্চারণ করতে হবে আমাদের। एकविंशतिः द्वाविंशतिः त्रयोविंशतिः चतुर्विंशतिः पंचविंशतिः षट्विंशतिः। এখানে একটু বানান ভুল আছে, ওখানে ট হবে না, এখানে ড হবে। আমি যখন পিডিএফ দেবো কারেকশন করিয়েই দেবো। ওকে, ষট ড
षड्विंशतिः सप्तविंशतिः अष्टा आकार আছে अष्टाविंशतिः সেম যদি 29 থাকে নববিংশতিः আর যদি বলি 30 থেকে এক কম তাহলে 30 মানে হচ্ছে 63 এক কম এক উনো তার মানে একোনা 63 আমরা এটাও বলতে পারি অথবা পরিবর্তে নববিংশতিः এটাও বলতে পারি মানে একটা 21 থেকে গুণে গুণে এলে 19 আর একটা 30 থেকে -1 করলে 29 এরকম ভাবে আমরা বলতে পারি একোনা 63 ফাইনালি 30 কে আমরা বলবো 63 তবে একবার মনে মনে পড়ে নিন 21 থেকে 30 একবিংশতিः দ্বা উচ্চারণ যে যত স্পষ্ট করবেন তার তত বানান ভুলের প্রবণতা কম হবে বলে দিলাম দ্বাবিংশতিः ত্রয়োবিংশতি এই দেখুন ত্রয়ো তো আপনারা যদি বলেন ত্রয়োবিংশতি তাহলে ওকার দিতে আপনারা ভুলে যাবেন জাস্ট তয়টা ফলা 29 দিয়ে বেরিয়ে যাবেন কিন্তু ভুল বানান তো এটা না ওকারের জন্য আপনার উচ্চারণটা ওকারের মতোই করতে হবে তবে আপনি বানানটা গিয়ে ঠিক লিখবেন त्रयोविंशतिः चतुर्विंशतिः पञ्चविंशतिः षड्विंशतिः सप्तविंशतिः अष्टाविंशतिः नवविंशतिः 63 আচ্ছা পঞ্চবিংশতি দিয়ে একটা গল্পের বই আপনারা হয়তো কথা শুনেছেন বলতে পারবেন কি সংস্কৃত বই যদিও বা কিন্তু বাংলাতেও একটু ফেমাস স্যার বেতাল পঞ্চবিংশতি। বেতাল পঞ্চবিংশতিः বেতালের গল্প আছে না ঘাড়ে উঠে যাবে রাজার বিক্রম বেতাল আমরা যাকে বলি গল্প শোনাতে শোনাতে যাবে ইত্যাদি ইত্যাদি থাকে হ্যাঁ স্যার ওটা আবার কথা শরীর সাগরেও আছে। হ্যাঁ ওখান থেকেই তো নেওয়া হয়েছে তো সেগুলি হচ্ছে এই পঞ্চবিংশতি মানে 25টি গল্প আছে সেখানে বেতাল আর বিক্রমের মধ্যে 25টি সেখানে বিক্রম আমরা বাংলায় বলি বিক্রম বেতাল কিন্তু অ্যাকচুয়ালি বিক্রম নয় রাজা আলাদা বিক্রমাদিত্য হতেও পারে কথা আছে যাই হোক 25টি সেখানে গল্প আছে তাই জন্য আমরা বলি পঞ্চবিংশতি বেতাল পঞ্চবিংশতি ওকে তো 31 চলুন তাহলে এবারে রুট কি পেয়ে গেলাম 63 মানে 30 63 তাহলে কি পাবো 31 32 দেখুন ত্রয়োদশ ওখানে কিন্তু ওকার হচ্ছিল ত্রয়োবিংশতি ওখানেও কিন্তু ত্রয়ের ফলা 29 ওকার হচ্ছিল কিন্তু এখানে দেখুন ত্রয়োত্রিংশত হয় না কি হয় ত্রয়স্ত্রিংশত ওই ওকারটা দন্তস্থ হয়ে যায় অ্যাকচুয়ালি এই ত্রয়োদশ ত্রয়োবিংশতি এখানে যে ওকারটা হচ্ছিল না ওটা আদৌ বিসর্গ ছিল প্রক্রিয়ার মাধ্যমে সন্ধির দ্বারা ওখানে অন্তস্থ হয়ে গেছিল তাই জন্য আমরা বলছিলাম ত্রয়োদশ ত্রয়োবিংশতি কিন্তু এখানে ওই সন্ধিটা খাটবে না তাই জন্য এখানে অন্য একটা সন্ধি হবে সেই সন্ধি অনুযায়ী বিসর্গটা দন্তস্থ হয়ে যাবে তাই জন্য দেখুন ত্রয়স্ত্রিংশত এরকম হয়ে গেছে তেমনি চতুর্দশ চতুর্বিংশতি ওখানে একটা রেফ আসছিল ওটাও অ্যাকচুয়ালি বিসর্গ ছিল সন্ধি কার্যের দ্বারা বিসর্গের রেফ হয়ে গেছিল এখানেও সন্ধি অন্য একটা কার্য হবে তার দ্বারা বিসর্গটা বিসর্গ হয়ে যাবে আবার বিসর্গ হয়ে গিয়ে দন্তস্থ হয়ে যাবে তাই দেখুন চতুস্ত্রিংশত এই দুটো জায়গায় কিন্তু খেয়াল রাখতে হবে 33 আর 34 কেমন তাহলে ত্রয়স্ত্রিংশত আর চতুস্ত্রিংশত তারপরে সেম পঞ্চত্রিংশত ষটত্রিংশত সপ্তত্রিংশত অষ্টাত্রিংশত নবত্রিংশত 40 কে আমরা বলবো চত্বারিংশত তাহলে 39 কে যদি আমি 40 থেকে 1 মাইনাস করি তাহলে একোনচত্বারিংশত এইভাবে আমরা বলতে পারি আপনারা একবার মনে মনে পড়ুন কি হচ্ছে एकत्रिंशत् द्वात्रिंशत् त्रयस्त्रिंशत् चतुस्त्रिंशत् पञ्चत्रिंशत् षट्त्रिंशत् सप्तत्रिंशत् अष्टात्रिंशत् नवत्रिंशत् चत्वारिंशत् হয়েছে সামনে চলি আচ্ছা এবারে রুট কি পেয়ে গেলাম চত্বারিংশত তাহলে আমরা এবারে প্রিফিক্স যোগ করতে করতে যাব তাহলে এক চত্বারিংশত চত্বারিংশত তো রুট ছিল মূল ছিল তেমনি দ্বিচত্বারিংশত এখানে কিন্তু দ্বাচত্বারিংশত হয় না আগের গুলো তো দেখুন দ্বাবিংশতি দ্বাদশ দ্বাত্রিংশত এখানে কিন্তু দ্বাচত্বারিংশত কদাচিৎ হয় না দ্বিচত্বারিংশত তেমনি ত্রিচত্বারিংশত তেমনি চতুশ্চত্বারিংশত এই তিনটে মনে রাখতে হবে দ্বিচত্বারিংশত ত্রিচত্বারিংশত ত্রিবাদনম দ্বিবাদনম ওটাই দ্বিচত্বারিংশত ত্রিচত্বারিংশত তারপরে চতুশ্চত্বারিংশত
पञ्चचत्वारिंशत् षट् चत्वारिंशत् सप्त चत्वारिंशत् अष्ट, এখানে কিন্তু আবার আকার হয় না, অষ্টচত্বারিংশत् নবচত্বারিংশत् পঞ্চাশৎ, 50। এবারে যদি আপনি বলেন আমি 50 থেকে এক কম করে বলবো, তাহলে একোনপঞ্চাশৎ, একোনপঞ্চাশৎ। এই হচ্ছে 1 থেকে 50-এর আপনাদের সংখ্যা। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এগুলো আমাদের প্রতি ক্ষেত্রে লাগবে। সংখ্যা যখন পড়বো তখন লাগবে, যখন ঘড়ি দেখবো একটা 36 বাজে, তখন আমরা কি করে বলবো? তার মানে 36কে কি বলে আগে জানতে হবে, তাহলে আমরা বলতে পারবো 1টা 36 বাজে। 1টা 54 বাজে, 54কে কি বলে আগে জানতে হবে, তবে না আমি বলতে পারবো 1টা 54। এইভাবে সংখ্যা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো 1 থেকে 50, পুজোর ছুটি আছে 2 সপ্তাহ, এই 17 তারিখ পর্যন্ত মনে হয় ছুটি, পরের সপ্তাহে আমার ক্লাস তাহলে হচ্ছে না, তারপরের সপ্তাহে মানে আজকের পরে পরের সোমবার অফ, পুজোর ছুটি, তারপরের সোমবার আমার ক্লাস হবে, মানে এখনো 2 সপ্তাহ। তো 1 থেকে 50 পর্যন্ত আপনারা পারলে খাতায় লিখবেন, দেবনাগরী সংখ্যাটা পাশে লিখবেন এবং সেটাকে কথায় প্রকাশ করে লিখবেন, বাচ্চাদের মতোই কাজ। 21 লিখবেন দেবনাগরীতে, তারপরে একবিংশতিহি প্রথমে নিজে নিজে লিখবেন, যদি মনে হয় ভুল হচ্ছে তাহলে দেখে লিখবেন, কিন্তু লেখাটা খুব গুরুত্বপূর্ণ। আপনাদের হোমওয়ার্ক আমি আজকে চেক করতে পারিনি, কারণ আমি বাড়ি এসেছি। তো আমি আমি যেই পেনটা ব্যবহার করি, দেখছেন আমি আজকে পেন ব্যবহার করছি না, আমি ওইগুলো সব রেখে দিয়ে চলে এসেছি। তো কাজে আমি আজকে পেন ব্যবহার করব না, তো কাজে যেহেতু পেন আমি আনিনি, তো আপনাদের আমি লিখে দিতে পারছি না, কিন্তু নেক্সট ক্লাসে আমি আবার সেম পেন ব্যবহার করেই আপনাদের পড়াবো বা খাতাগুলো রেখে দেবো, তাহলে ঠিক মুশকিল হয়। ওকে, তো 1 থেকে 50 পর্যন্ত সংখ্যা সংক্রান্ত ব্যাপারে কোনো প্রশ্ন যদি থাকে আমাকে বলতে পারে, তাহলে আমরা অন্য টপিকে যাব। বলুন, 1 থেকে 50 পর্যন্ত কোনো প্রশ্ন? স্যার হোম টাস্ক যেটা দিলেন স্যার, সেটা কি দেবনাগরী হরফে লিখবো না বাংলা, মানে সংখ্যাটা তো দেবনাগরী হরফে লিখতে বললেন, আর সেটাকে কথায় লিখবেন। হ্যাঁ কথায় লেখাটা কি বাংলাতে লিখতে পারি? না 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 না, বাংলায় কেন লিখবেন, সংস্কৃতে লিখবেন, দেবনাগরী হরফে লিখবেন। আপনারা তো অ ক খ লিখে জমা দিয়েছেন, তাই না? এবারে ছোট ছোট করে এইগুলো লেখা শিখুন, তাই জন্য লিখতে বললাম, যাতে আপনাদের এই অভ্যাসটা হয়, দেবনাগরী এই যে হরফে লেখার অভ্যাসটা যাতে আপনাদের হয়, তাই জন্য আমি বললাম দেখে দেখেও লিখুন, কিন্তু লিখুন, দেখে দেখেও লিখুন কিন্তু লিখুন, অভ্যাস হবে, একটা দেখে দেখে লেখারও একটা অভ্যাস আছে। ওকে, তো এ সংক্রান্ত ব্যাপারে কিছু প্রশ্ন? ওকে, অতীন বলো, আজ সোমবার, সংস্কৃতে বললে কি বলবো? আজ সোমবার সংস্কৃতে বললে কি বলবো? অতীন শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, বলো, আজ সোমবার। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আজ সোমবার স্যার। গত ক্লাসে তুমি ছিলে? হ্যাঁ, গত ক্লাসে ছিলাম স্যার। দেখো দেখো তাহলে খাতায় দেখো, পড়িয়েছিলাম না, আজ সোমবার, বাসরকে কি বলবো, আজ সোমবার, এগুলোকে কি বলবো। ততক্ষণ দেখতে হ্যাঁ। থাকো। নেক্সট, দেবস্মিতা, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, আপনি বাসরগুলোকে বলুন, সোমবাসরः, মঙ্গলবাসরः, এইভাবে বলুন, 7টা বাসরের নাম বলুন। সোমবার সারাহ, না না মঙ্গল না 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 না, সোমবাসরः, সোমবাসরः, এইভাবে। সোমবাসরः, মঙ্গলবাসরः, বুধবাসরः, বৃহস্পতিবাসরः, শুক্রবাসরः, শনিবাসরः, শনি, শনি রবিবার, বলুন বলুন, শনি, হ্যাঁ, শনিবাসরः, হ্যাঁ। আচ্ছা শনিবাসরः। আচ্ছা, আমি আরেকটা বলছি, এই যে বা, এটাকে একটু টানুন, আরো ভালো শুনতে লাগবে। শনিবাসরः, রবিবাসরः, হ্যাঁ। শনিবাসরः, একদম। রবিবাসরः। আর বা না বলে ওয়া, ওয়া,
ওয়া ওয়া, হ্যাঁ, ওয়াসারাহ ওয়াসারা, ওয়াসারাহ, কারণ ওটা পেট কাটা ব তো না, ওটা না নর্মাল, না, ওটা ইয়া হুম, রা লা ওয়া উনত্রিশটা, হুম, তাই জন্য ওয়া। তো তাহলে আজ সোমবার কিভাবে বলবো তোমার আদ- সাথে? আদ্য, আদ্য সংবরহ, আদ্য সোম, বরহ, দেখুন খাতায় বরহ, দেখুন কি লেখা আছে, এক্ষুনি তো বললেন বা সারাহ। হুম, আদ্য আদ্য সংবৎসরः, সোম না, সোম, আদ্য সোম, আদ্য সোমবৎসরः, গুড, আদ্য সোমবাসরः। ওকে, কাল মঙ্গলবার কি বলবো? স্যার কালকে সবাহ, আমরা কি বলি? সবাহ না, স্বাহা, স্বা, স্বাহা। স্বা, তালবস্য এবং একসাথে আমরা যেমন মন্ত্র উচ্চারণ করি না, ওম স্বাহা, ওম স্বাহা, ওম স্বাহা। হোম যখন হয় বা যখন যজ্ঞ হয় তখন আমরা স্বাহা স্বাহা বলি না, ঠিক তেমনি এটাও হুম, স্বা, স্বা, তালবস্য এবং একসাথে স্বা। তাহলে স্ব- কাল, হ্যাঁ, স্বাহা বিসর্গ আছে যেহেতু স্বাহা। स्वः मङ्गलवासरः, গুড, স্বাহা মঙ্গল বাসরা, ঠিক তেমনি গতকাল রবিবার কি বলবো? গতকাল রবিবার কি বলবো? গতকালকে আমরা কি বলবো? হয়জফলা লিখে দিয়েছিলাম তাই না, আমরা কি হ্যাঁ, উচ্চারণ করব? শিয়াহা। স্वा, দেখুন, यः, হ্যাঁ দেখুন, হুম, হ্যাঁ শিয়াহা, শিয়াহা রবিবাসরः বলুন। यः रविवासरः, শিয়াহা রবিবাসরः, ঠিক এইভাবে আমাদের উচ্চারণ করতে হবে, অভ্যাস করতে হবে। ভাষা তো যতক্ষণ না মুখ থেকে না বলবো আপনারা কিচ্ছু শিখতে পারবেন না। যতই আপনারা বলেন যে আমরা শিখে নেব, কিন্তু যতক্ষণ না আমরা মুখ থেকে প্রকাশ করব হবে না। পরিপূর্ণতার ৩-৪টে স্তর বলেছিলাম তাই না, লেখা, বলা, পড়া, প্রত্যেকটা প্রয়োজন আমাদের। ওকে গুড। নাও অতীন, আজ সোমবার, অদ্য সোমবাসরः, পরশু বুধবার, পরশ্বः বুধবাসরः, গত পরশু শনিবার, প্র 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 উম, 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 উম। গত পরশু, শিয়াহা মানে কাল, গত পরশু মানে তার সামনে একটা পড়া, পরশ্বः পরক্ষ্যः, পড়া শিয়াহা। পরহ্যः, হুম, পরহ্যः শনিবাসরः, ব্যাস, পড়া শিয়াহা শনিবার সালাহা, গুড। দীপ্ত, হ্যাঁ স্যার, আজ সোমবার, अद्य सोमवासरः, আচ্ছা। পরশুর পরের দিনকে আমরা কি বলি? তরশু কি বাংলা অভিধানে আছে, নাকি জাস্ট বলার জন্য বলি, নাকি কোনো অভিধান আছে? না, বলার জন্যই বলা হয়। হ্যাঁ আচ্ছা, ওটা মানে এটাকে বলার জন্য। আমরা কোথাও লেখাই প্রকাশ করি না তাই না, অভিধান কোনো নেই মনে হয় এর। তাহলে আমরা না, পরশুর পরের দিনকে কিভাবে বলবো? কেউ যদি লেখার চেষ্টা করে তো কিভাবে লিখবে? प्रपरश्वः, হ্যাঁ, না না না, এটা তো ঠিক আছে, আমি ও বাংলাতে আচ্ছা, বলছি। বাংলায় কেউ কিভাবে যদি লিখবে? কেউ যদি কেউ যদি লিখতে চায় যে আমি পরশুর পরের দিনটাকে কোনো একটা একটা শব্দের মধ্যেই লিখবো, মানে লেখা যাবে না তাহলে নাকি? কিছু না কিছু শব্দ তো আছে। নরসু বলে, হ্যাঁ, নরসু। অভিধানে আছে নরসু? না আমি সরি, প্রথম তোরসু, শুনলাম। পরশু তোরসু, তারপরের দিনকে নরসু বলে। ও আচ্ছা, এত দূরও আছে। না, এটা তো আমরা বলার খাতিরে বলতে পারি হয়তো, কিন্তু আমরা কি এটা লিখতে পারবো লেখার সময়? আমি সেটা এটা বলছি। ওই চলিত ভাষা যেহেতু ওটা। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই আমি লেখ্য রূপ চাইছি, যে আমরা কিভাবে লিখতে বইয়েতে পারবো সাধারণত পরশুর পরের দিন এভাবেই লেখা থাকে। পরশুর পরের দিন। ওকে, যাই হোক, আমাদের সংস্কৃতে আছে, চিন্তা নেই। কি বলবো পরশুর পরের দিন? বৃহস্পতিবার কি বলবো? प्रपरश्वः बृहस्पतिवासरः, ঠিক তেমনি পরশু, গত পরশুর আগের দিন শুক্রবার। प्रपरः, ইয়াহা, प्रपरह्यः হ্যাঁ গুড, ইয়াহা
কোন বার বললেন, ভুলে গেলাম। একদিন আগে হবে শুক্রবার সারাহা। শুক্রবার সেটা। গুড, পরিষ্কার। নেক্সট সমীরণ, সমীরণ বাবু। হ্যাঁ স্যার। আমাদের বাংলায় 12টা মাস আছে তাই না? সংস্কৃত 12টা মাস আছে, কি কি? মাস। হ্যাঁ মাস, বৈশাখ, জ্যৈষ্ঠ, সংস্কৃত বলতে পারি আমরা বৈশাখ। লিখে নিতে পারেন, আমি আজকে যেহেতু লেখার সরঞ্জাম নেই আমার কাছে, জাস্ট সিম্পল বাংলায় লিখে পাশে একটা বিসর্গ, আচ্ছা। বৈশাখ। তারপরে জ্যৈষ্ঠ, জয় ঐকার মূর্ধন্যস্য ঠৈজ ফলে বিসর্গ, জ্যৈষ্ঠ। তারপর আষাঢ়, আষাঢ়, ঢ, 4 নম্বর, ট ঠ ড ঢ। শ্রাবণः, ভাদ্রপদः অথবা ভাদ্রः বলা চলে। अश्विनः, कार्तिकः, अग्रहायणः, अग्रहायणः, पौषः, माघः, फाल्गुनः, চৈত্রः। সেম বাংলায় যা যেটাকে আমরা ব্যবহার করি সেটাই সংস্কৃতে একই ব্যাপার। ওকে, সৃষ্টি শোনা যাচ্ছে? আচ্ছা ম্যাম, 1 থেকে 10 শোনান, 1 থেকে 10। एकं द्वे त्रीणि चत्वारि চাতুয়ারি, এতদূর তো কঠিন ছিল, আপনি কঠিনটা আগে বলে দিলেন, তারপরে সোজা তো বাংলাতেও তো বলি। पञ्च षट् सप्त अष्ट नव दश। नव दश, 10 না দশ, নব দশ। ওকে, সোমনাথ 11 থেকে 20। एकादश, द्वादश, त्रयोदशः, विसर्ग नहीं है, जस्ट त्रयोदश। चतुर्दश, पञ्चदश, षोडश, सप्तदश, अष्टादश, अष्टा अकार अष्टा अष्टादश, ऊनविंशति, विंशति। বিংশতি বললে হবে না, পাশে তো বিসর্গ আছে না, তার মানে विंशति, ঊনবিংশতি, পরেরটা বললে বিংশতি, विंशति। এইভাবে। ওকে গুড। সুদীপ, শোনা যাচ্ছে আমার কথা? সুদীপ বাবু আছেন? নেই মনে হচ্ছে। হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে, গুড। হ্যাঁ আপনি হ্যাঁ বলুন স্যার। সময়, হ্যাঁ বলুন। যদি 7টা 30 বাজে তাহলে সংস্কৃতে কি বলবো? 7টা 7টা 30। 30। 7টা 30 হচ্ছে সার্ধ সপ্তবাদনম। সার্ধ সপ্তবাদনম, গুড। 12টা 45 কি বলবো? 12টা 45 পাদন একবাদনম। গুড, পাদন একবাদনম। বাহ, প্রত্যেককে একবার করে শুনে নিলাম, তাহলে আমরা আবার ফেরত যাই। ওকে গুড, মিউট করে দিতে পারো এবারে। ঠিক আছে। দেখুন এখানে একটি টেবিল আকারে সাজানো আছে। আমরা জেনারেলি
যখন আমরা সংখ্যা গুনি, আমরা কতদূর পর্যন্ত গুনি নর্মালি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটি পর্যন্ত আমরা গুনি এবং তার ব্যবহারও বর্তমান সমাজে প্রচলিত, তাই না? কোটি পর্যন্ত। তাহলে আমাদের মনে প্রশ্ন আসছে, আচ্ছা কোটির আগে কিছু আছে? তার আগে, তার আগে, তার আগে, তার আগে। বর্তমান বুদ্ধিতে আমরা বলবো না কোটির আগে হয়তো কিছু থাকতে পারে, আমরা জানি না। কিন্তু সেই উত্তর কিন্তু সংস্কৃত সাহিত্যে দেওয়া আছে। আমরা ম্যাক্সিমাম কতদূর পর্যন্ত গুনতে পারি, কাউন্টেবল রাশি কতদূর পর্যন্ত আছে, কাউন্টেবল ইউনিট কতটা আমরা গুনতে পারি, তার একটা এখানে শ্লোক আছে। আগে আমি শ্লোকটা শোনাই। এই শ্লোকটাও সেম, ৮ ৮ ৮ ৮। দেখুন দুটো শ্লোক আছে, একম দশম শতম চৈব ৮, সহস্রমায়ুতম তথা ৮, লক্ষম চ নিযুতম চৈব ৮, কোটিরর্বুদমেব চ ৮। তাহলে ৮ ৮ ৮ ৮, ১৬ ১৬ ৩২, একটা শ্লোক হয়ে গেল। তাহলে যদি ৩২টি বর্ণ থাকে তাহলে কোন ছন্দের দ্বারা রচিত শ্লোকটা? কোন ছন্দ বলেছি? অনুষ্টক। তেমনি দ্বিতীয় লাইন দেখুন বা দ্বিতীয় শ্লোকটা দেখুন, বৃন্দম খর্বো নিখর্বশ্চ ৮, শঙ্খঃ পদ্মশ্চ সাগরঃ ৮, अन्त्यं मध्यं परार्धं च ৮, দশ বৃদ্ধ্যা যথাক্রমম। লাস্ট লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে দশ বৃদ্ধ্যা যথাক্রমম, যেই ক্রমে শব্দগুলিকে লেখা আছে, দশ বৃদ্ধ্যা, প্রত্যেকটির সঙ্গে ১০ বৃদ্ধি করতে হবে, ১০ গুণ করতে হবে, তাহলেই কিন্তু আমরা গণন পদ্ধতি পেয়ে যাব। তাই কেউ যদি শ্লোকটা মুখস্থ করে নেয় তাহলে কিন্তু তার গোটা গণন পদ্ধতি জানা হয়ে যাবে। তাহলে চলুন দেখি। প্রথমে কি আছে? একম, একম মানে এক নর্মালি। তারপরে আছে দশম, ওই যে বলেছি দশ বৃদ্ধ্যা যথাক্রমম, পরপর যেগুলি আছে ১০ করে গুণ করে দিন, তার মানে ১০ গুণ করলে ১০, দশম। তার সঙ্গে ১০ গুণ করলে শতম, ঠিক তেমনি সহস্রম, আয়ুতম, লক্ষম, নিযুতম, কোটিহি। আমরা এতদূর গণন পদ্ধতি জানি। কোটি মানে একের পিঠে ৫টা শূন্য, 10 to the power 6, আমরা এতদূর পর্যন্ত জানি। এই একের পিঠে ৫টা না, কটা? ৭টা। কোটি মানে একের পিঠে ৭টা শূন্য, 10 to the power 7। তারপরেও দেখুন আমাদের গণন পদ্ধতি ছিল, ব্যবহার হয় না কিন্তু আছে। কোটির পরে আছে অর্বুদম, মানে ১০ কোটি, বৃন্দম ১০০ কোটি, খর্বঃ ১০০০ কোটি, নিখর্বঃ ১০,০০০ কোটি, শঙ্খঃ ১,০০,০০০ কোটি, পদ্মঃ ১০,০০,০০০ কোটি, সাগরঃ ১ কোটি কোটি, अन्त्यम ১০০ কোটি, ১০০ কোটি কোটি। এরকম ভাবে মধ্যম পরার্ধম, আমাদের কিন্তু গণন পদ্ধতি এই পরার্ধম পর্যন্ত চালু ছিল, পরার্ধম পর্যন্ত চালু ছিল। কিন্তু আমরা আমাদের বুদ্ধিমত্তার অভাবে কোটি পর্যন্ত গিয়ে সীমাবদ্ধ হয়ে গেছি। কোটিকে দিয়ে আমরা হিসাব করি ১০ কোটি, ২০ কোটি, ১০০০ কোটি, ১,০০,০০০ কোটি, কিন্তু ১,০০,০০০ কোটিরও তো একটা নাম আছে, সাগরঃ, সেটা আমরা প্রয়োগ করি না। যাই হোক, সংস্কৃতে সাহিত্যে এরকম গণন পদ্ধতি আমরা পাই, তো তার এক ঝলক আপনাদের সামনে আমি দিলাম। এটা খুব ভালো, আমাদের আমাদের তো সৃষ্টি এগুলো, না কেউ তো আর এগুলো আমাদের থেকে নিতে পারবে না, কেড়ে নিতে পারবে না, এগুলো আমাদের জিনিস। তো হচ্ছে এই জিনিস আমরা যে এত বহুল প্রয়োগ করি, 1M ১ মিলিয়ন, তাকে আমরা সংস্কৃতে বললে বলবো নিউতম। তেমনি 1V ১ বিলিয়ন, তাকে আমরা বলবো ১ বৃন্দ। ঠিক তেমনি 1 ট্রিলিয়ন, তাকে আমরা বলবো ১ শঙ্খ। এরকম ভাবে কিন্তু আমরা প্রয়োগ করতে পারি। এই গণন পদ্ধতি আমাদেরকে সেটাই শেখাচ্ছে। ওকে, তো আমি পিডিএফ দিয়ে দিয়েছি, আপনারা গ্রুপে হয়তো কদাচিৎ দেখেছেন, তো আমি আরেকবার মুখে বলে দিলাম। বেশ ইন্টারেস্টিং আমাদের ইতিহাস, তো আমাদের এইগুলি সৃষ্ট। আপনারা কেউ এতে গেছেন কখনো? সোমনাথ মন্দির গেছেন? সোমনাথ মন্দির, সোমনাথ মন্দির মানে গুজরাট, কেউ কখনো গেছেন? হ্যাঁ স্যার গেছি। ওকে, গিয়ে কি দেখেছেন? ওখানে যে ইয়ে আছে সেটাই দেখেছি, নলেজ
হ্যাঁ, মানে ওই একটি মন্দির আছে, পিছনে একটা অমিতাভ বচ্চনের একটা 3D শো হয় মন্দিরের গায়ে প্রজেক্টারে। আচ্ছা, তার সামনে আর সবে জল এসে ধাক্কা মারছে মন্দিরের গায়ে। কিন্তু একটা জিনিস আছে, আপনারা মিস করে গেছেন, হয়তো দেখেছেন ভুলে গেছেন। সেটা হচ্ছে সোমনাথ মন্দিরে ঠিক আরব সাগরের তীরেই, আরব সাগরে জল এসে মন্দিরে ধাক্কা মারে, ঠিক আরব সাগরের তীরে সোমনাথ মন্দির পরিসরের মধ্যে একটি স্তম্ভ রাখা আছে বা বানানো হয়েছে বলা ভালো। সেই স্তম্ভটার একটি নির্দিষ্ট অভিমুখ আছে, মানে একটা মুখ করে স্তম্ভটাকে দাঁড় করানো আছে, এবং সেখানে একটি সংস্কৃত শ্লোক লেখা আছে স্তম্ভটার নিচে। তো সেই শ্লোকটার বাংলা অর্থ করলে এরকম দাঁড়ায়, ওই যে স্তম্ভটার মুখ যেদিকে আছে সেই দিক বরাবর আপনি যদি কুমেরু পর্যন্ত যান, ওই দিক স্ট্রেট, কোনো 1 ডিগ্রি বেঁকেও না, ওই স্তম্ভের মুখ যেদিকে আছে সেই স্তম্ভের মুখ বরাবর যদি আপনি কুমেরু পর্যন্ত যান, কুমেরু মানে দক্ষিণ গোলার্ধের যে কুমেরু, যে মোস্ট বিন্দু, সেই কুমেরু পর্যন্ত যান, তাহলে এই রাস্তা পথে মানে জলপথে কোনো স্থলভাগ আপনি পাবেন না। এই রকম আমাদের যারা তখনকার দিনে অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেছেন, জ্যোতির্বিদ যারা ছিলেন, তারা এরকমটা আবিষ্কার করে গেছিলেন, এবং সেটা কিন্তু বর্তমানে প্রমাণিত। ওই আরব সাগরে সোমনাথ মন্দিরের পাশের যে স্তম্ভের মুখ, ওই মুখ বরাবর আপনি যদি কুমেরু পর্যন্ত যান, তাহলে কিন্তু মাঝখানে আপনি কোনো সড়ক পথ পাবেন না। সড়ক পথ মানে আমার বলা উচিত আপনি কোনো স্থলভূমি পাবেন না, সমস্তটাই জল জল আর জল। তাহলে ভাবুন, সোমনাথ মন্দির তো আজকের নয়, আমার ইতিহাসে পড়েছি সোমনাথ মন্দির 17 বার আক্রমণ করেছে, তাই না? সোমনাথ মন্দিরকে কে আক্রমণ করেছিল? ইতিহাসের স্টুডেন্ট আছে কিনা, এনারা বলতে পারবে। 17 বার আক্রমণ করেছিল। কখন? অনেক দিন আগে, 1100 খ্রিস্টাব্দে, 100 খ্রিস্টাব্দে, 100 খ্রিস্টাব্দে না, 1000 খ্রিস্টাব্দে বলা ভালো, তাই না? সুলতান মাহমুদরা, মোহাম্মদ ঘুরিরা, সুলতান মাহমুদই ছিল না সোমনাথ মন্দিরকে আক্রমণ করেছিল 17 বার? সুলতান অফ গজনি, গজনি। হ্যাঁ, তো এরা, তো তখন থেকেই কিন্তু আমাদের পদ্ধতি কিন্তু প্রচলিত ছিল। মানে আজ থেকে 1100-1200 বছর আগেই কিন্তু আমাদের ঋষিমুনিরা ওটা আবিষ্কার করে গিয়েছিলেন। এই সোমনাথ মন্দিরের এই যে স্তম্ভ, এই স্তম্ভের মুখ বরাবর যদি আপনি হেঁটে যান, বা হেঁটে না, যদি আপনি গণনা করেন, তাহলে কিন্তু আপনি কোনো মাঝখানে স্থলপথ দেখতে পাবেন না। এখনো সেটা আমি সংস্কৃতটা এক্ষুনি ভুলে যাচ্ছি, একটা শ্লোক আকারে লেখা আছে, এই একই অনুষ্ঠুপ চন্দ্রের দ্বারা রচিত শ্লোক, তারই আমি বাংলা ভাবার্থটা বললাম। এইরকম আমাদের প্রাচীন ইতিহাস, প্রাচীন সংস্কৃত পণ্ডিত, তাদের দিগদর্শন, যেগুলো আজকে আমাদেরকেও গায়ে কাটা দেয়। এখন হয়তো অনেকটাই পদ্ধতি সোজা, অনেক বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কৃত হয়েছে, সেগুলোর দ্বারা আমরা করতে পারবো। কিন্তু একবার চিন্তা করে দেখুন, আজ থেকে 1100-1200 খ্রিস্টাব্দ আগে এই জিনিসগুলো ঘটছে বা প্রমাণিত হয়েছে, তারা কিভাবে এই জিনিসগুলো করেছে, কি করে করেছে? তারা জ্যোতির্বিজ্ঞান জানতো, আকাশের গতিপথ জানতো, পৃথিবীর গতিপথ জানতো, কিভাবে ওখানে কোনো স্বর্গভূমি আসবে না, সেই পদ্ধতি ওরা জানতো, সেভাবে ওদের দিগদর্শন ওনারা দিয়ে গেছেন। তো হঠাৎ করে মনে এলো এই প্রসঙ্গ, তাই বললাম। সোমনাথ মন্দির খুব ভালো জায়গা, যেতে পারেন, অনেক দূরে কিন্তু ভালো জায়গা। চলুন, আজ থেকে আমরা একটা নতুন বই পড়া শুরু করব। এই বইটা খুব 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 ভালো, টিচ ইয়োরসেলফ সংস্কৃত, নিজেকেই সংস্কৃত শেখাও। ওকে, তো ওই যে বর্ণমালার বইটা দেখেছিলাম, ওইটা ছিল ফার্স্ট পার্ট। এই বইটা সব থেকে মোটা, দেখুন পেজ, দেখুন 506টা পেজ আছে, ঘাবড়ানোর কিছু নেই, প্র্যাকটিসে ভর্তি। তো এই বইটা হচ্ছে তার দ্বিতীয় পার্ট। তো আমরা এই বইটার প্রথম পেজ থেকেই আজকে শুরু করব, কোনো অসুবিধা হওয়ার কথা না। চলুন যদি শুরু করব, দেখি এই বইটা পড়ার ধরন বুঝি, কিভাবে এই বইটা আমরা পড়ব। আগের দিন আমি বলেছিলাম আমাদের লিঙ্গ 3 প্রকারের। কি কি লিঙ্গ বলতে পারবেন? পুংলিঙ্গ, তারপরে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ আর নপুংসক লিঙ্গ। আরো একটি কথা বলেছিলাম যে বাংলায় যেমন আমরা বস্তু দেখে লিঙ্গ বিচার করি, সংস্কৃতে কিন্তু আমরা বস্তু দেখে লিঙ্গ বিচার করি না। সংস্কৃতে আমরা শব্দ দেখে লিঙ্গ বিচার করি। ওকে, তাহলে পুংলিঙ্গের উদাহরণ হিসেবে আমি কি বলেছিলাম?
একাধিক পুংলিঙ্গের শব্দ থাকতে পারে, কিন্তু আমি স্পেসিফিক যেটা পড়াবো বা আমরা যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে অকারান্ত বিসর্গ সমেত, মানে রামাহা, মানে যাদের শেষে আহা 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 এরকম শোনাবে, সেরকম শব্দগুলিকে আমি বলেছিলাম আমরা পুংলিঙ্গের জন্য ব্যবহার করব। এখানেও সেই রকম শব্দ দেওয়া আছে, বালকः, সিংহः, वानरः, गजः, बालकः, वृद्धः, सिंहः, हरिणः, वानरः, भल्लूकः, गजः, अश्वः, প্রত্যেকটা শব্দ আমরা পড়বো ওই একই স্টাইলে, আহা 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 এরকম শোনাবে। এবারে কাজেই বুঝতে পারছেন এই শব্দগুলো কোন লিঙ্গের? পুংলিঙ্গের। তার মানে আমাদের এখন পাঠ্যের বিষয় কি, এই পুংলিঙ্গ শব্দের ডিরেকশন আমরা কিভাবে দেব, সেটা কাছে থাকলে আমরা কিরকম ভাবে প্রকাশ করব, আর সেটা যদি দূরে থাকে তাহলেই বা আমরা কিরকম ভাবে তাকে প্রকাশ করব। যেমন আমরা বলি না, দিস ইজ এ বয়, দ্যাট ইজ এ বয়, দিস দ্যাট এটা ওটা, এ ও এই ওই, এইগুলো তো আমাদের ডিরেকশন পদ্ধতি। তেমনি সংস্কৃতেও আছে, যদি কাছে হয় তাহলে দিস, যদি দূরে হয় তাহলে দ্যাট। তাহলে সংস্কৃতের ক্ষেত্রেও সেম নিয়ম। যদি পুংলিঙ্গের কোনো শব্দ থাকে, পুংলিঙ্গের শব্দ মানে যার শেষে আহা আহা এরকম শোনাবে, সে যদি কাছে থাকে আমরা কি বলবো, আর সে যদি দূরে থাকে তখনই বা আমরা কি বলবো। পিকচার দেখুন, ফার্স্ট দেখুন একটি আঙুলের চিহ্ন দেখতে পাচ্ছেন, তাই না? আচ্ছা, তারপরেই দেখুন ঠিক কাছেই একটি ছেলের ছবি দেওয়া আছে, মানে বালকः। তার মানে বালক শব্দটা পুংলিঙ্গের শব্দ, বুঝতে পারছি, তার মানে পুংলিঙ্গের এখানে উদাহরণ দেওয়া আছে। আচ্ছা, ছবিটা দেখুন তো কাছে আছে না দূরে আছে? আঙুলের ঠিক কাছেই আছে না? তার মানে এই বইটাকে আমরা কিভাবে পড়বো, যদি ছবি যদি আঙুলের কাছে থাকে তাহলে এটি কাছে আছে, আমরা এটা ভাবে বুঝবো। তাহলে পুংলিঙ্গের শব্দ বালকः, সে কাছে আছে, তাহলে কি বলবো, এষः। কি বলবো, এষः বালকः, এ বালক। ঠিক তারপরের ছবি দেখুন, আঙুল থেকে অনেক দূরে বালকের ছবিটি আছে, তার মানে আমরা এটা বৈপরীত্য বোঝাচ্ছি। প্রথম ছবিটা কাছে, দ্বিতীয় ছবিটা আঙুল থেকে অনেক দূরে, তার মানে এটা দূরের বাচক, দূরের পুংলিঙ্গের উদাহরণ। এর ক্ষেত্রে আমরা কি বলবো, তাহা বালকः, মানে ও বালক বা ওটা বালক। তাহলে কাছে হলে এষः, দূরে হলে সাহা। লিখে নিন, পুংলিঙ্গ কাছে হলে এষः, দূরে হলে সাহা, এষः সাহা। তাহলে এষः বালকः, তারপরটা কি হলো, সহ বালকः, এষः বালকः, সহ বালকः, এষः বালকः, এ বালক, সহ বালকः, ও বালক। দ্বিতীয় উদাহরণ দেখুন, স্পষ্ট স্যার, বুঝতে পারবেন। হ্যালো স্যার। হুম হুম স্যার বলছিলাম যে এটা এর আগে একদিন করিয়েছিলেন যে নিকটে থাকলে এই সাহা, দূরে সাহা, আর প্রশ্নবাচকে কাহা, আবার আমি স্ত্রীলিঙ্গে এ সাহা, সা আর কা। আমি করাইনি মনে হয়। ও আচ্ছা আচ্ছা, আসলে পরপর হ্যাঁ লেখা আছে তো কোনটাকে হ্যাঁ হ্যাঁ, করিয়েছি ওকে, বুঝতে নো পারিনি। প্রবলেম নো প্রবলেম নো প্রবলেম। এখানে আমরা প্রচুর উদাহরণ শিখবো, প্রচুর উদাহরণ শিখবো, আপনারা শব্দ ভান্ডারে সমৃদ্ধ হয়ে যাবেন। এখানে এত শব্দের ভান্ডার দেওয়া আছে এই বইটাতে। ওকে, তারপর দেখুন সিংহः, এটা বুঝতে পারছেন কোন লিঙ্গের শব্দ, পুংলিঙ্গের। তাহলে এষः সিংহः, সः সিংহः। ক্লিয়ার? আচ্ছা, দুটো জাস্ট উদাহরণ দেবো, তারপরে সামনে চলে যাব। উদাহরণ দেখুন, বালকটি কাছে আছে, ফার্স্ট চিনবেন কি শব্দ দেওয়া আছে, শব্দ আছে বালকः, কোন লিঙ্গ, পুংলিঙ্গ। যদি পুংলিঙ্গ হয় তাহলে যদি কাছে থাকে তাহলে এষः, তাহলে জেনারেলি বলতে পারি আমরা এষः বালকः। ঠিক তারপরের উদাহরণ বৃদ্ধः, দূরে আছে, তাহলে কি বলবো, সः বৃদ্ধः, এষः বালকः, সः বৃদ্ধः। ব্যাস, এটা হচ্ছে আপনার পয়েন্ট, এটা জাস্ট লিখে নেবেন। পুংলিঙ্গ যদি হয় তাহলে কাছের অর্থে এষः, দূরের অর্থে সः। শব্দ দেখুন এখানে, হরিণः, বানরः, ভল্লুকः, গজः, অশ্বः। আমি বলেছি না, আমরা যদি ঠিকঠাক ভাবে পড়ি এই অকারান্ত শব্দ দিয়েই আমরা সংস্কৃত বাংলায় চালিয়ে নেব, অন্য কোনো শব্দ আমাদের প্রয়োজনই পড়বে না, অকারান্ত শব্দ এত আছে। ওকে,
ঠিক তেমন ময়ূরাহা, শুকাহা, উচ্চারণ ঠিক করতে হবে, নাহলে কিন্তু বানান ভুলে যাবে। দেখো আমি কি উচ্চারণ করলাম, ময়ূরাহা, ইউরাহা, ইউরাহা, দীর্ঘ উচ্চারণ করলাম। তেমনি শুকাহা, সুকাহা এরকম উচ্চারণ কিন্তু করলাম না। তাই জন্যই প্রথম দিন থেকে আমি বলে আসছি, হ্রস্ব ও দীর্ঘের উচ্চারণ ঠিক করবেন, তাহলে কিন্তু অনেক দূরে এগিয়ে যাবেন, বানান ভুল হবে না। ঠিক তেমনি দণ্ডহা, বৃক্ষহা, ভিক্ষুকः, নৃপः, ছাত্রः, অধ্যাপকः, ছাত্রः, অধ্যাপকः। এবারে দেখুন এখানে প্রচুর শূন্যস্থান পূরণ আছে, এক এক করে বলতে থাকুন কি হবে। নাম্বার 1 কি হবে, নাম্বার 1 কি হতে পারে, एषः बालकः। एषः बालकः, गुड। नेक्स्ट, सः सिंहः। सः, তারপরে सिंहः। সিম, সিংহः। सिंहः। ওকে, বাকিটাও বলবেন, সবাই বলবেন। তারপরে তারপরে एषः वृद्धः। নেক্সট, নাম্বার 4, শুনতে পাচ্ছেন? সহ বরুণः, সরি, সাহা, সহ তরুণः। হ্যাঁ এই জন্য ছবি দেওয়া আছে, কারণ শব্দ থেকে অর্থ বুঝতে পারবেন। সাহা তরুণাহ, গুড। 5, এষः চষকः। ঠিক তাই কি হলো, বুদ্ধি দিয়ে বিচার করুন, আঙুলটা থেকে ছবিটা অনেক দূরে আছে না, হ্যাঁ হ্যাঁ, সহ সহ। হ্যাঁ, তাহলে সাহা, এই জন্যে ছবি দেখে দেখে আমাদেরকে পড়তে হবে। সাহা চষকः, গুড। নাম্বার 6, এষः ঘটः, তাই না? ঠিক তেমনি নাম্বার 7 and 8 কি হবে, নাম্বার 7 and 8 কি হবে, एषः मीनः। হুম, सः माकड़ः। এবারে আপনারা কখনো শুনেছেন এষः পুষ্পাঞ্জলিः দুর্গা দেব্যাই নমঃ, এরকম কখনো শুনেছেন? যখন আমরা পুষ্পাঞ্জলি দেন, ব্রাহ্মণ মশাই এরকম মন্ত্র পড়েন, এষः গন্ধপুষ্প বিল্বপত্র পুষ্পাঞ্জলিः হ্যাঁ, এষः সচন্দন। সচন্দন গন্ধপুষ্প বিল্বপত্র পুষ্পাঞ্জলিः গণেশায় নমঃ। ওই এ সাহা পাচ্ছেন, কেন পাচ্ছেন এ সাহা? কারণ তারপরে একটি শব্দ আছে, সচন্দন গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি, একসঙ্গে শব্দটি আছে। পুষ্পাঞ্জলি শব্দটি হচ্ছে পুংলিঙ্গের শব্দ। এই যে পুষ্পর যে অঞ্জলিটা আমার হাতে আছে, আমার নিকটে আছে কিন্তু ওটা ওটা দূরে নেই, এই যে আমার কাছে আছে, এই যে পুষ্পাঞ্জলিটা যেখানে চন্দন মিশ্রিত বিল্বপত্র মিশ্রিত ফুল আছে, এটা আমি গণেশকে অর্পণ করছি। এই জন্যই আমরা বলে থাকি এ সাহা পুষ্পাঞ্জলি। সাহা পুষ্পাঞ্জলি বলি না কিন্তু, কারণ আমরা সেটাই অর্পণ করতে পারি যেটা আমাদের কাছে থাকে। পরের জিনিসকে কিন্তু আমরা কখনো অর্পণ করতে পারি না, বা দূরের জিনিসকে আমরা কখনো অর্পণ করতে পারি না। যেটা আপনার নিকট থাকবে, কাছে থাকবে, সেটাই আপনি অর্পণ করতে পারবেন। তাই জন্য আমরা সবসময় ওখানে বলি এ সাহা পুষ্পাঞ্জলি। তাহলে এর একটা বাস্তবিক ক্ষেত্র আপনারা নিশ্চয়ই উদাহরণ হিসেবে দেখতে পেলেন, তাই না? ঠিক এইভাবেই আমরা শিখব, উদাহরণ ধরে ধরে। চলুন, অনেক উদাহরণ, এখানে প্রচুর উদাহরণ আছে, হোম টাস্ক করলে করতে পারেন। ওকে, এবারে স্ত্রীলিঙ্গে আসি। স্ত্রীলিঙ্গের আমি দুটো দুটো করে উদাহরণ পড়িয়েছিলাম। একটা হচ্ছে আকারান্ত, লতা, সীতা, গীতা, পূজা। ওকে, আর একটু হচ্ছে দীর্ঘিকারান্ত, নদী, জননী, ভগিনী ইত্যাদি। তাহলে যদি স্ত্রীলিঙ্গের শব্দ থাকে, সেটা যদি কাছে থাকে, তাহলে আমরা কি বলবো, এষা।
আর যদি সেটা দূরে থাকে তাহলে আমরা কি বলবো? সা। পুংলিঙ্গের ক্ষেত্রে আমরা কি পাচ্ছিলাম? এ সাহা সাহা, এ সাহা সাহা। স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আমরা কি পাবো? এ সা আর সা। উদাহরণ দেখুন, এষা বালিকা, সা বালিকা, এষা লতা, সা লতা, এষা শাটিকা, সা শাটিকা। দেখুন শব্দগুলো দেখুন, বালিকা, লতা, শাটিকা, মালা, লতা, বৃদ্ধা, कलिका, शाटिका, पेटिका, माला, देवता, छात्रा, अध्यापिका, पत्रिका, पुस्तिका, पाठशाला, गोशाला, मक्षिका, पिपीलिका। প্রত্যেকটাই কিন্তু আকারান্ত শব্দ। দেখুন কতগুলো এখানে আমরা শব্দ পেলাম, আকারান্ত শব্দ। এইভাবে কিন্তু আমাদেরকে অভ্যাস করতে হবে। যদি স্ত্রীলিঙ্গের শব্দ হয় সেটা আকারান্ত হতে পারে, দীর্ঘিকারান্ত হতে পারে। যদি কাছে থাকে আমরা কি বলবো? এ সা। আর যদি দূরে থাকে আমরা কি বলবো? সা। ওকে, ঠিক তেমনি এখানে দীর্ঘিকারান্ত শব্দের উদাহরণ আছে। সরস্বতী, কাছে আছে যেহেতু এসা সরস্বতী, এটা কিন্তু এসি হবে না, আবার জাস্ট এসা হবে। স্ত্রীলিঙ্গ হলেই এসা আর সা, আর ওখানে সা সরস্বতী, পার্বতী ইত্যাদি। তেমনি জননী শব্দ দেখুন, ভগিনী, लेखनी, अंकनी, घटी, कर्तरी, दरवी, चालनी, लता। আপনাদের আমি একটা হোম টাস্ক দিচ্ছি। ওকে, কি হোম টাস্ক? এই পিডিএফ তো আমি দিয়ে দেব। আমি যেদিন যেদিন যত যত পৃষ্ঠার পিডিএফ পড়াবো, ক্লাসে তো আপনারা থাকবেন, আপনারা একটা আলাদা খাতা নিন, বা যেই খাতায় লিখছেন সেই খাতার পিছন দিকে একটা কি করুন, তালিকা তৈরি করুন। কি তালিকা? প্রথমে লিখবেন অকারান্ত পুংলিঙ্গ, দিয়ে 2-3টে পৃষ্ঠা ছেড়ে দেবেন। তারপরে লিখবেন আকারান্ত স্ত্রীলিঙ্গ, লিখে 2-3টে পৃষ্ঠা ছেড়ে দেবেন। তারপরে লিখবেন ইকারান্ত স্ত্রীলিঙ্গ, লিখে পৃষ্ঠা ছেড়ে দেবেন 2-3টে। শেষে গিয়ে নপুংসক লিঙ্গের জন্য 2-3টে পৃষ্ঠা ছেড়ে রাখবেন। তাহলে কি আমরা এই পিডিএফ ধরে ধরে তো পড়বো, অকারান্ত পুংলিঙ্গের অনেক শব্দ পাবো। আপনারা শব্দগুলিকে লিখবেন, এমন ভাবে লিখবেন যাতে কোনো শব্দের রিপিটেশন না হয়। ধরুন বালাকা শব্দ লিখে ফেলেছেন, প্রথম পিডিএফ এর পৃষ্ঠায় বালক শব্দটি আছে, আবার ঠিক 2 নম্বর পৃষ্ঠাতেও বালক শব্দ আছে। তো আপনারা ওই একবার পদ শব্দ লিখেছেন মানে ব্যাস ওখানেই শেষ, ওই শব্দটাকে আর রিপিট করবেন না। তাহলে এইভাবে যদি আপনারা পুংলিঙ্গের একটা তালিকা, স্ত্রীলিঙ্গের 2টো তালিকা, নপুংসকলিঙ্গের একটা তালিকা বানাতে পারেন, তাহলে আপনাদের কাছে একটা ডিকশনারি তৈরি হয়ে যাবে, ছোট একটা ডিকশনারি তৈরি হয়ে যাবে। পরবর্তীকালে আপনারা যখন বাক্য রচনা করবেন তখন ওই শব্দ ভান্ডার, ওই শব্দ তালিকা, ওই ডিকশনারি আপনাদের কাজে লাগবে। এইভাবে একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন। এখানে দেখুন আমরা উদাহরণ দিচ্ছি, ইকারান্ত স্ত্রীলিঙ্গের উদাহরণ কত পেলাম? सरस्वती, पार्वती, जननी, भगिनी, लेखनी, अंकनी, घटी, कर्तरी, दरवी, चालनी। প্রত্যেকটা দেখুন ইকারান্ত। কি হলো? ইকারান্তে শব্দের স্টক আপনার যেমন বাড়লো, ঠিক তেমনি প্রত্যেকটা শব্দ যদি আপনি লেখেন তাহলে আপনি আপনার কাছে একটা শব্দের ভান্ডার তৈরি হয়ে গেল, যখন তখন আপনি শব্দ দিয়ে বাক্য রচনা করে ফেলতে পারবেন। এটাও কিন্তু আমাদের একটা টেকনিক। তেমনি এখানে দেখুন আকারান্তের কত আমরা শব্দ এখানে নতুন নতুন শিখলাম। এরপরেও গোটা বইয়ে প্রচুর শব্দ আছে, কিন্তু আমরা দেখবো কোনো শব্দের যেন রিপিটেশন না হয়। একবার লিখেছি মানে কদাচিৎ সেটাকে আর লিখবো না, এইরকম আপনারা তৈরি করতে পারেন। তবে তো পৃষ্ঠাটা শুরু হয়েছে পেজ, তাহলে এখন থেকে যদি শুরু করেন তাহলে জিনিসটা অনেক ভালো আপনারা তৈরি করতে পারবেন। এটা আমি সবাইকে জোর খাটিয়ে বলবো না যে করুন করুন, করতেই হবে, কিন্তু আপনারা করলে এর লাভ আপনারা 4 মাস পরে পাবেন, যখন ভাষার প্রয়োগ আমরা করব তখন পাবেন। তো আমি যেটুকুনি বললাম, আমি কি বোঝাতে পারলাম আপনাদের কাছে কিভাবে তালিকা তৈরি করতে হবে? বোঝাতে পারলাম? গুড। তাহলে উদাহরণ দেখি, চলুন কি হবে। ও হো 1 মিনিট। ওকে, চলো এক কাজ করি,
প্রথম 8টা উদাহরণ আছে, আপনারা মুখে বলবেন না, আপনারা লিখুন কি হবে। লিখুন কি হবে। ফার্স্ট দেখবেন লিঙ্গ, শব্দটা কোন লিঙ্গের আছে, তারপরে দেখবেন ও কাছে আছে নাকি ও দূরে আছে। যদি কাছে থাকে তাহলে আপনারা জানেন কি হবে ওই লিঙ্গ অনুযায়ী, আর যদি দূরেও থাকে তখনও আপনারা জানেন লিঙ্গ অনুযায়ী কি হবে। তো প্রথম 8টা পড়ে ফেলুন, খুব বড় জোরে 1 মিনিট সময় লাগবে হয়তো। হয়ে গেলে আমাকে জানাবেন। হ্যাঁ, হয়ে গেছে স্যার। ওকে গুড। চলুন বলুন 1 2 কি হবে। নাম্বার 1 নাম্বার 2 কি হবে। एषा लता, হুম, सा बालिका। সাবালিকা। ওকে নেক্সট, সবাই বলবেন, হ্যাঁ, বাকি যারা বলছেন না তারাও বলবেন। দেখুন আমি তো প্রত্যেকের নাম ধরে ধরে জিজ্ঞেস করতে পারবো না, আপনারা বলুন। কেউ যদি একটা বলে দেন তাহলে দ্বিতীয় জন বলবেন, তৃতীয় জন বলবেন, এভাবে করে एषा एषा पेटिका, सा शाटिका। হ্যাঁ এটাও দেখুন, শাটিকা মানে শাড়ি, পেটিকা মানে বাক্স, এটাও আমাদেরকে জানতে হবে। নেক্সট 5 and 6 কি হবে। এষা লেখনী, সা অঙ্কনী। তাই কি, ছবি দেখে বুঝুন কোনটা কাছে আছে কোনটা দূরে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝলো। সা লেখনী, এষা অঙ্কনী। এই জন্যই খুব সতর্কভাবে থাকতে হবে আমাদের। নেক্সট 7 and 8 एषा छुरिका सा चालकी। এষা ছুরিকা সা চালেনি, গুড। তেমন এখানে ইকারান্তের উল্লেখ আছে, কার্তারি, বেল্লানি, মালা, লতা। তো আমি আর যাচ্ছি না, এবারে সাক্ষাৎ আসুন নপুংসকে। নপুংসক মানে সাধারণভাবে ম ম ম ম এরকম শোনালে নপুংসক। ফালাম, জালাম, বিমানাম। ঠিক নপুংসক যদি কাছে থাকে তাহলে আমরা বলবো এতৎ, এতৎ। আর নপুংসকেরই উদাহরণ যদি আমরা দূরে পাই তাহলে বলবো তৎ। তাহলে পুংলিঙ্গের জন্য পেয়েছিলাম এ শাখা সাহা,
স্ত্রীলিঙ্গের জন্য এ সা সা, নপুংসক লিঙ্গের জন্য এ তৎ তৎ। যেহেতু এটা আপনারা আগেও শিখেছেন তাই জন্য আমি এখানে এত সময় না দিয়ে তাড়াতাড়ি চলে গেলাম। ওকে, তো এ তৎফলম কাছে আছে, দূরে আছে তৎফলম। এতদ্ বিমানম তৎ বিমানম, এতদ্ ব্যজনম তৎ ব্যজনম, এতৎ দুগ্ধম তৎ দুগ্ধম, কাছে দূরে কাছে দূরে কাছে দূরে। ওকে, ফলম পুষ্পম বিমানম লোকয়ানম ব্যজনম ভবনম দুগ্ধম জলম नेत्रम उपनेत्रम वातायनम जनला सोपानम सीढ़ी गृहम उद्यानम गार्डन पर्णम पाता सस्यम शस्य इत्यादि। ओके, বলুন কি হবে? 1 2 1 and 2 কি হবে? एतत् 1 2 কি হবে? विमानं হুম, तत् रेलयानम् एतद् विमानम तत् रेलयानम। गुड। 3 and 4 তৎ বাতায়নম এতৎ ব্যজনম। एतद् व्यजनम, एकदम। 5 6 5 and 6 एतत् गृहं तत् मन्दिरम्। তৎ মন্দিরম। তো এইভাবে মোটামুটি তিনটে লিঙ্গের একটা স্পষ্ট ধারণা আপনারা পেলেন, তাই না? এটা আমি স্বীকার করতেই পারি। এবারে দেখুন একটা জিনিস খেয়াল করুন, এই যে পৃষ্ঠাটা খুব ইন্টারেস্টিং। এখানে কি আছে? মিক্সড প্র্যাকটিস আছে। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, নপুংসকলিঙ্গের উদাহরণ দেওয়া আছে একসাথে, এবং কাছে দূরে এটাও দেওয়া আছে। আপনাদেরকে বুঝে শুনে করতে হবে। ফার্স্ট ওয়ান কি হবে বলুন? ফার্স্ট ওয়ান কি হবে? एषः बालकः আরেকবার বলুন। सः सः बालकः বা নাই, বা, পা ফা বা, ঠোঁট জুড়ে। দেখুন सः পেট কাটা আছে। बालकः সহ বালকাহ। গুড। নাম্বার 2, অন্যজন। एतत् गृहम् গুড, এতদ্ গৃহম। নাম্বার 3, নাম্বার 3 শব্দ দেখুন কি আছে? এষা সমদর্ভী। দর্বি ইকারান্ত আছে, মানে স্ত্রীলিঙ্গের কাছে আছে, তার মানে ঈশা। দর্বি মানে হচ্ছে হাতা, দর্বি মানে হচ্ছে হাতা অ্যাকচুয়ালি। আর সমাদর্বি মানে হচ্ছে খুন্তি, খেয়াল রাখবেন। হ্যাঁ, নাম্বার 4 কি হবে? तत् पाठशाला আরেকবার বলুন। तत् पाठशाला আচ্ছা ম্যাডাম বলুন, শব্দ কি আছে? पाठशाला পাঠশালা। কোন লিঙ্গ হতে পারে? ক্লিবলিঙ্গ নপুংসক লিঙ্গ। তাই কি? আমি বলেছি না, আকারান্ত থাকলে সেটা স্ত্রীলিঙ্গ, এবং দীর্ঘিকারান্ত থাকলে সেটাও স্ত্রীলিঙ্গ। এখানে তো পাঠশালা আকারান্ত আছে, তার মানে এটা তো সংস্কৃত অনুযায়ী স্ত্রীলিঙ্গ। আপনি হয়তো বাংলায় বলে ফেলেছেন, যাই হোক, কিন্তু আকারান্ত শব্দগুলো যেমন লতা, গীতা, সীতা, তেমন পাঠশালা, একটা আকার আছে, তার মানে এটা কোন লিঙ্গ? স্ত্রীলিঙ্গ। আচ্ছা, এবার দেখুন ছবিটা কাছে আছে না দূরে আছে? দূরে। আঙুলের সাপেক্ষে দূরে আছে, তার মানে স্ত্রীলিঙ্গ হলে যদি দূরে হয় তাহলে কি হবে? তাহলে কি লিখতে পারি আমরা? স্বপাঠশালা। আপনি আপনি লিখেছেন পুংলিঙ্গের ক্ষেত্রে কাছে দূরে কি কি হয় বলুন আমাকে, কি লিখেছেন? পুংলিঙ্গের ক্ষেত্রে কাছে আর দূরে, কাছের ক্ষেত্রে কি হয়? এই যে একটু বললাম এ সাহা সাহা, পুংলিঙ্গের ক্ষেত্রে হয়। স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে কি হয়? এ সা সা। নপুংসক লিঙ্গের ক্ষেত্রে কি হয়? এ তৎ
তৎ। আর তৎ। ঠিক যখন হ্যাঁ ঠিক যখনই এ জুড়ে যাবে না তখন সেগুলি কাছের হুম। অর্থে, এটা মনে রাখবেন। যেমন এ সাহা, এ সা, এ তৎ, এগুলো সব কাছের অর্থে। আর যখনই হুম। উইথাউট এ থাকবে তখনই সব দূরের অর্থে। তাহলে পাঠশালা, এটা আমরা কি পেলাম? স্ত্রীলিঙ্গ। সা, হ্যাঁ, সা হ্যাঁ পাঠশালা। গুড, সা পাঠশালা। 5 6 কি হবে? 5 and 6 কি হবে? তৎ দুগ্ধম। কাছে আছে না দূরে আছে? ছবিটা দেখুন আগে ভালো করে। কাছে আছে না দূরে আছে? ও, কাছে আছে। এতৎ কাছে আছে। দুগ্ধম। এতৎ দুগ্ধম। গুড। নাম্বার 6। নাম্বার 6। এষা নদী। গুড। এশা, কাছে আছে যেহেতু নদী, এশা নদী। হ্যাঁ, নাম্বার 7। নাম্বার 7 एषा ছাত্রা। छात्रा হ্যাঁ, আমরা বাংলায় বলি না ছাত্রাহা, আর স্ত্রীলিঙ্গ হলে বলি ছাত্রী, কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে আলাদা। বাংলায় পুংলিঙ্গ হলে হবে ছাত্রাহা, আর স্ত্রীলিঙ্গে হলে হবে ছাত্রা। ছাত্রী বলে কোনো শব্দ হয় না সংস্কৃতে। একটা হয় ছাত্রাহা যদি পুংলিঙ্গ বোঝায়, আরেকটি যদি স্ত্রীলিঙ্গ বোঝায় তাহলে হবে ছাত্রা। তাই জন্য এখানে ছাত্রা আছে। ওকে, আচ্ছা। নাম্বার 8 পরিণাম, দূরে আছে তাহলে কি হবে? তৎ, তৎপর্ণম। পরিণাম। গুড, তৎপর্ণম। এই তো আপনারা খুব ভালো শিখছেন। দেখুন এখানে দেওয়া আছে এষাহ সাহা পুংলিঙ্গে, এষা সা স্ত্রীলিঙ্গে, এতৎ তৎ নপুংসকলিঙ্গে। যখনই এ থাকবে জানবেন সেগুলি কাছের অর্থে ব্যবহৃত হয়। যেমন এ সাহা, এষা, এতৎ। আর উইথাউট এ থাকলে দূর অর্থে। এটা একটা লজিক, মনে রাখবেন। হোম টাস্ক করবেন, পেজ নাম্বার লিখে নিন 19। সবাই হোম টাস্ক করবেন, পেজ নাম্বার 19। প্র্যাকটিস 5। প্র্যাকটিসকে আমরা সংস্কৃতে বলি অভ্যাস। অভ্যাস 5। কিভাবে করতে হবে আমি একবার বলে দিচ্ছি। দুটো কলাম দেওয়া আছে, একটা বাঁ দিকের কলাম, একটা ডান দিকের কলাম। বাঁ দিকের কলামগুলো এই এ সাহা, এষা, এতৎ এই তিনটের দ্বারা পূরণ করতে হবে, আর ডান দিকের কলামগুলোকে সাহা, সা, তৎ এই তিনটের দ্বারা পূরণ করতে হবে। তার মানে আমাকে কি জানতে হবে? প্রথমে জানতে হবে কোন লিঙ্গের শব্দ দেওয়া আছে। নাম্বার 1 উদাহরণ দেখুন, মন্দিরাম কোন লিঙ্গ? কোন নপুংসক। লিঙ্গের শব্দ? নপুংসক। তাহলে ওই তিনটের মধ্যে নপুংসক লিঙ্গের কোনটা হবে? এতৎ। ব্যাস, আপনাকে ওই এতৎ মন্দিরাম লিখে এগিয়ে যেতে হবে। এটুকুনি কাজ, আর কিছু না। এতৎ মন্দিরাম। ঠিক যদি আপনি 16টা দেখেন তার অপোজিট হয়ে যাবে মন্দিরাম। তাহলে এখানে সাহা, সা, তৎ এই তিনটে দ্বারা পূরণ করতে হবে। তাহলে এখানে কি হবে? তৎ মন্দিরম। তৎ মন্দিরাম। ব্যাস, এটুকুনি কাজ। আচ্ছা, নাম্বার 6 বলে ফেলুন কি হবে? নাম্বার 6 ফার্স্ট দেখবেন শব্দ, কি শব্দ দেওয়া আছে? মহিষী। তাহলে এটা কোন লিঙ্গ হতে পারে আপনাদের কি মনে হচ্ছে? দেখুন লাস্টে ইকার আছে না, দীর্ঘিকার। তার মানে এটা কোন লিঙ্গের শব্দ? স্ত্রীলিঙ্গ। শব্দ। আর স্ত্রীলিঙ্গ হলে ওই তিনটের মধ্যে কোনটা হবে? এষা। তাহলে এষা মহিষী, এটা হচ্ছে মহিষী। এইরকম ভাবে পড়তে হবে। তো আমি কি বোঝাতে পেরেছি এই হোমওয়ার্কটা কিভাবে করতে হবে? যদি আপনারা বুঝতে পেরে থাকেন আমাকে একবার জানান, তাহলে আমি সামনে এগিয়ে যাব। আচ্ছা, যেটুকুনি হচ্ছে সবাই বুঝতে পারছেন তো? যে স্যার আমি বুঝতে পারছি না, লজ্জার খাতিরে হয়তো মুখ ফুটে বলতে পারছেন না, এরকম কেউ নেই তো? লজ্জা পেলে কিন্তু চলবে না। বুঝতে না পারলে আমি আছি, আমি বারে বারে বুঝিয়ে দেবো, কিন্তু বলতে হবে। সংস্কৃত কিন্তু সবাইকে শিখতে হবে। ওকে, আপনারা বলবেন স্যার আমরা সংস্কৃতে নতুন এসেছি তো জানি না। জানেন না বলেই তো এসছেন, জানলে কি আসতেন? তাই না? আমি বলেছিলাম আমার ক্লাস 12 পর্যন্ত আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলাম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস নিয়ে পড়াশোনা করেছি। আমার ওই ওয়েস্ট বেঙ্গল বোর্ড ছিল।
তারপরে 2015 সালের মাঝামাঝি সময় এসে আমি সংস্কৃত পড়া শুরু করেছিলাম। 2015 সালের মাঝামাঝি সময় এসে, জুলাই নাগাদ হবে, তখন সেমিস্টার শুরু হয়। তো আমি যদি সংস্কৃত পড়তে পারি, আপনারা নিশ্চয়ই পড়তে পারবেন, সবাই পড়তে পারবেন। ওকে, চলুন। হ্যাঁ, নেক্সট স্টেপ আমরা এতক্ষণ দেখলাম কি এষাহ সাহা, এষা সা, এতৎ তৎ। এখন আমরা একটু আলাদা ধরনের জিনিস দেখবো, সেটা হচ্ছে কি কাহা, আর কি কা, আর কি কিম। বলেছিলাম এষাহা, এষা, এতৎ এগুলি সমীপার্থে, মানে সমীপে কোনো বস্তু থাকলে, নিকটে কোনো বস্তু থাকলে, কাছাকাছি কোনো বস্তু যদি থাকে। তেমনি সাহা, তা, তৎ এগুলো হচ্ছে দূরের কোনো বস্তু থাকলে। এইগুলি সবই দেখুন অ্যাফার্মেটিভ, ইতিবাচক, তাই না? এবারে আমরা শিখব ইন্টারোগেটিভ, প্রশ্নবাচকে কি হবে। ফার্স্ট উদাহরণ দেখুন, একটি কোশ্চেন করছে, আঙুলের পাশে যে ছবিটা আছে তার মানে এটা কাছের জিনিস বোঝাচ্ছে। প্রশ্ন কি করছি, এ সাহা কাহা। যখনই এ সাহা বলছি পুংলিঙ্গ বোঝাচ্ছে। তাকে যদি প্রশ্ন করি কহ মানে কে, মানে ইনি কে বা এটা কে, এ সাহা কহ, উত্তর কি আসছে, এ সাহা স্বর্ণকারহা, ইনি কি বলে বাংলায় স্যাকড়া, যারা সোনা নিয়ে কাজ করে স্যাকড়া বলে তো। এ সাহা স্বর্ণকারহা। তেমনি দূরে আছে সাহা কাহা, ও কি, সাহা লোহকারহা, ও কামার, সাহা লোহকারহা। তার মানে প্রশ্নবোধক শব্দের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, কাহা ফর পুংলিঙ্গ। পুংলিঙ্গের জন্য আমরা কি পেলাম, কাহা। কাহা মানে প্রশ্নবোধক, কাহা 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 কাহা। ওকে, ছবিগুলো দেখুন, স্বর্ণকারহা, লোহকারহা, মালাকারহা, যিনি মালা তৈরি করেন। তেমনি কুম্ভকারহা, কুমোর। হস্তিপকহা, হাতি যে চালায়। গোপালকহা, রাজকহা মানে ধোপা। তক্ষকহা মানে কার্পেন্টার, ছুতোর। আরক্ষকহা, সৈনিকহা, বিদূষকহা, উদ্যানপালকহা, যিনি উদ্যান পরিচর্যা করেন। ন্যায়াধীশः, জাজ, উকিল। অর্চকহা, পূজারী। প্রত্যেকটা দেখুন কিন্তু নতুন নতুন শব্দ, সব পুংলিঙ্গের। ন্যায়াধীশः, অর্চকः, বিদূষকः, উদ্যানপালকः। এই জন্যই বলেছিলাম লিস্টে পুংলিঙ্গে আপনারা এগুলো সব শব্দ লিখে রাখবেন। আরক্ষকः, সৈনিকः, বিদূষকः। পরবর্তীকালে যখন নিজেরা বাক্য তৈরি করবেন তখন ওখান থেকে শব্দ নিয়ে অনায়াসে বাক্য তৈরি করতে পারবেন। তার মনে হবে বাবা কি দেবো, শব্দ কি দেবো, শব্দ কি দেবো, বুঝতেই পারবেন না কি শব্দ দেবো। তো এতগুলো থাকলে আপনার হাতেই হয়তো 100 থেকে 500টা শব্দ জমে যাবে, শুধু পুংলিঙ্গের, তেমনি শুধু স্ত্রীলিঙ্গের, তেমনি শুধু নপুংসকলিঙ্গের। আরো এখানে প্রফেশন আছে দেখুন, নর্তকः, গায়কः, সৌচিকः, যিনি সেলাই করেন, টেলার। কুম্ভকারः, ধীবরः, জেলে। ব্যাথः, চালকः, পত্রবাহকः, ইত্যাদি ইত্যাদি নানান এখানে প্রফেশন দেওয়া আছে। ছবি দেখে অনায়াসে আপনারা চিনতে পারবেন। ঠিক তেমনি স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য হবে কা, যেমন এষা কা, এ কে। স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে কা, এষা ভৃত্যা, ইনি ভৃত্যা, সেবিকা, কাজ করে যিনি। ওকে, তেমনি শিক্ষিকা, সব স্ত্রীলিঙ্গের উদাহরণ দেখুন, বৈদ্যা, লেখিকা, মক্ষিকা, পিপীলিকা, স্থলিকা, থালা, দ্বিচক্রিকা, সাইকেল যা দুটো চাকা। তেমনি দীর্ঘিকারান্ত, গৃহিণী, সন্ন্যাসিনী, পুত্রী, জননী, সম্মার্জনী, ঝাঁটা, সম্মার্জনী, দ্রোণী, বালতি, সমদর্বী, খুন্তি, কারতড়ি, কাঁচি। এই শব্দগুলো প্রত্যেকটা আপনারা লিখবেন স্ত্রীলিঙ্গ ইকারান্তে, তাহলে শব্দ ভান্ডার আপনাদের কাছে বাড়বে। তেমনি গায়িকা, উপচারিকা, নার্স। তুলা, মধুমক্ষিকা, গৃহগোধিকা, এটা কি গিরগিটি মনে হয়, টিকটিকি।
लता सूची सूच पुनः पूरणी रिफिल पत्र सूची ওই পিন বেলনি হাতা না বেলন বেলনই বলে তো বেলন। আর নপুংসক লিঙ্গের ক্ষেত্রে হচ্ছে কিম। কিম দিয়ে আমরা প্রশ্ন করি কিম এতৎ কিম এটা কি এতৎ ভবনম মন্দিরম বাতায়নম সোপানম ছত্রম নক্ষত্রম কমলম পদ্ম চম্পকম চম্পা युतकम জামা উরুকম প্যান্ট। ওকে, তেমনই আরো আছে पर्णम मुखम क्रीडनकम चक्रम उदरम पेट हृदयम पनसम कटहल आलुकम आलू अम्रम दाढ़िमम बेदाना कदलीफलम लशुनम व्यजनम कमलम पादाम शुकम पैंट कराम शुकम পাঞ্জাবি। ওকে, তো এইভাবে আমরা বলতে পারি। বুঝতে পারলাম? তার মানে পুংলিঙ্গের ক্ষেত্রে প্রশ্ন করব আমরা কি দিয়ে? কাহা। স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আমরা প্রশ্ন করব কি দিয়ে? কা। নপুংসক লিঙ্গের ক্ষেত্রে প্রশ্ন করব কি দিয়ে? কিম। কাহা, কা, কিম। তাহলে এই জিনিসগুলো স্পষ্ট হলো। এষাহা সাহা, এষা সা, এতৎ তৎ, আর কাহা, কা, কিম। বলুন, এতদূর পর্যন্ত যদি কোনো সমস্যা থাকে আমাকে বলুন। স্যার বলছিলাম যে প্রশ্ন করার সময়ে আমি তো জানি না যে উত্তরটা কোন লিঙ্গবাচক শব্দে আসবে, তো সেই ক্ষেত্রে আমি কি করে বুঝবো কাহা হবে না কা হবে না কিম হবে? যেহেতু আমরা এই শব্দ দেখে এখন বিচার করছি, তাই জন্য আমরা বুঝতে পারছি। নর্মালি যদি আপনি একটি বালককে দেখেন, ধরুন আপনার সামনে একটা বালক আছে, তাহলে আপনি তো জানেন এটা বালক, তার মানে প্রশ্ন নিশ্চয়ই এটাই হবে না, এই সাহ কাহা, এ কে, এ সাহা অরিন্দমঃ, এ সাহা লক্ষ্মণঃ, এ সাহা নায়কঃ, এ সাহা গায়কঃ। যদি কোনো গায়িকা থাকে, তখন আপনি তো জানেন ও লেডিজ, তখন এভাবে প্রশ্ন করবেন না, এ সা কা, এ কে, অথবা সা কা, সে কে, সা গায়িকা, সা নায়িকা, সা পাচিকা, সা নর্তকী। যদি আপনার সামনে একটি ফল থাকে, এতৎ কিম, এটা কি, এতৎ ফলম, তো আপনি তো কাউকে উদ্দেশ্য করে প্রশ্ন করছেন না। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, বুঝেছি। হ্যাঁ, এইভাবে। তো অনেক এখানে উদাহরণ আছে, আপনারা চাইলে এখানে প্রচুর প্রচুর উদাহরণ করতে পারেন, প্রচুর উদাহরণ এখানে আছে। দাঁড়ান, ওকে। সংস্কৃতের ক্ষেত্রে আর একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বচন। অলরেডি অনেকগুলো ক্লাস হয়েছে, আপনারা ইতিমধ্যে শিখে গেছেন এক বচন, দ্বিবচন, বহু বচন। এই যে আমরা এত কিছু কাজ করে এলাম, এগুলো সব কি এক বচনের। এখন আমরা জানবো ধীরে ধীরে দ্বিবচন, বহু বচন। ফার্স্ট আছে পুংলিঙ্গ শব্দ। উদাহরণ হিসেবে গজহা, পুংলিঙ্গ শব্দ অকারান্ত, আহা আহা শোনাচ্ছে, গজহা। তাহলে দ্বিবচন কি হবে? গজৌ। আর বহুবচন কি হবে? গজাহা। গজহা, গজৌ, গজাহা। আপনি একটা শব্দ যদি মুখস্থ করে নেন, এই পৃথিবীতে, এই সংস্কৃত বাংময়ে যত অকারান্ত শব্দ আছে, আপনাকে আর কিচ্ছু করতে লাগবে না, সব হয়ে যাবে, একই নিয়ম। এতটাই হচ্ছে সংস্কৃতের ক্ষমতা। গজহা, গজৌ, গজাহা। নেক্সট উদাহরণ দেখুন, অশ্বহা। কি হবে? অশ্বহা, অশ্বৌ, অশ্বহা। ছাত্রহ, ছাত্রৌ, ছাত্রহ। তারপরটা কি হবে বলুন? নাম্বার 4, শিক্ষকঃ। দ্বিবচন বহুবচন কি হবে? কি হবে দ্বিবচন বহুবচন? শিক্ষকः, শিক্ষকাः, শিক্ষকাः। শিক্ষকৌ বলুন, শিক্ষকৌ। শিক্ষকৌ। দেখুন আছে না, ছাত্রৌ, গজৌ, অশ্বৌ, তার মানে শিক্ষকৌ। নেক্সট নাম্বার 5 কি হবে? নাম্বার 5 কি দেখতে পাচ্ছেন? কি আছে সামনে? ময়ূরः, ময়ূরৌ, ময়ূরাः। ময়ূরাহ। গুড, বাকিরাও বলবেন। নাম্বার 6
কি হবে? নাম্বার 6 কি হবে? वृक्षः वृक्षौ वृक्षः হুম, আরেকবার বলুন, শুনতে পেলাম না। वृक्षः হুম, वृक्षौ वृक्षः বৃক্ষাহা বলুন, বহুবচনটা বলুন, বৃক্ষাহা। वृक्षाः গুড। নাম্বার 7, যারা এখনো পর্যন্ত বলছেন না তারাও বলবেন। হ্যাঁ, নাম্বার 7 কি হবে? কি দেখতে পাচ্ছেন? কি দেখতে পাচ্ছেন? बानरः বানারাহ। बानरः बानरौ बानरः বহুবচনটা আরেকবার বলুন, बानरः এক বচন বলুন, बानरः বহুবচন বলুন। बानरहो না বানরः। আচ্ছা, আপনি প্রথমে এক বচন বলুন, তারপরে বহুবচন বলুন একসাথে। বানরः বানরः পার্থক্য কি পাচ্ছেন? রহ রহ এরকমটা বললে ভালো হয় না? বানারাহ, বানারাহ। আচ্ছা তাহলে স্পষ্ট আপনি বোঝাচ্ছেন এখানে দীর্ঘ আছে, তার আচ্ছা মানে এটা আচ্ছা বহুবচন। তখনই আপনি বানারাহা বানারাহা বলছেন, দুটোই তো এক বচন শোনাচ্ছে, ওখানে আকারটা তো দীর্ঘ শোনাচ্ছে না। এই জন্যই আমি উচ্চারণের প্রথম দিন থেকে বলছি ধ্যান দিন। তাহলে কি হবে? বানারাহা বহুবচনের ক্ষেত্রে বলুন এবারে। বানরः বানরः হ্যাঁ, গুড, বানারাহা। এটা হয়ে গেলে ব্যাস। বানরः হ্যাঁ, আপনিও ক্লিয়ার থাকবেন, আপনি যার উদ্দেশ্যে বলছেন তিনিও স্পষ্ট বুঝতে পারবেন। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। কদাচিৎ এরকমও হতে পারে যে আমার কোনো কথা হয়তো আমি হয়তো ঠিকঠাক বলেছি, আপনাদের হয়তো একটু খারাপ লেগে গেল, কিছু মনে করবেন না, ওকে? আমি কাউকে মানে খারাপ বলার জন্য ইন্টেনশনে কিছু বলছি না। হয়তো লাগতে পারে, এরকম কিছু মনে লাগতে পারে, থাকতে আমাদের তো মন, তো এদিক ওদিক হতেই পারে। কেউ কিছু মনে করবেন না কাইন্ডলি। ওকে। নাম্বার 8, সুরপাহা মানে কুলো। সুরপাহা, সুরপাহা দীর্ঘ আছে, দেখুন আমি উচ্চারণ করছি সুরপাহা, নট সুরপাহা, ইট ইজ সুরপাহা। সুরপাহা। দ্বিবচন বহুবচন বলুন। शूर्पः शूर्पौ शूर्पराः আরেকবার বলুন ম্যাডাম। शूर्पः গুড। शूर्पौ না, সুরপৌ বলুন, शूर्पौ সুরপৌ। হ্যাঁ ব্যাস। शूर्पौ আর একটা হচ্ছে शूर्पराः না, সুরপাহা, সুরপাহা। शूर ও আচ্ছা शूर्पः बालकाः बालकौ बालकाः, सर्पः হ্যাঁ, सर्पः सर्पौ सर्पाः, शूर्पः शूर्पौ হুম शूर्पाः। সিম্পল একদম। शूर्पः হুম হ্যাঁ। ওকে, এখানে অনেক উদাহরণ আছে, আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। চলো, এবারে কিন্তু খুব ভালো করে বুঝবেন, খুব একটু কঠিন জিনিস আসতে চলেছে। আপনি এ সাহা বালাকাহা এতদূর জেনেছেন, তাই না? যদি বালকটি পুংলিঙ্গে, শব্দটি পুংলিঙ্গ কাছে আছে, এ সাহা বালাকাহা। এরপরে যদি দুজন বালক কাছে থাকে, সেখানেও তো দ্বিবচন হতে পারে। এরা দুজন বালক, এরা সবাই বালক, এরকম করেও তোমরা বলতে পারি। তাহলে কি হবে? এ সাহা বালাকাহা যখন বলছি এক বচন, তাহলে বালকৌ যখন চলে আসছে দ্বিবচন, তার সঙ্গে নিশ্চয়ই এ সাহা যাবে না, কারণ এ সাহা তো এক বচন, ওটাকেও দুটো করতে হবে, দ্বিবচন করতে হবে। তাহলে কি হবে? এ তৌ। আর বহুবচনে কি করতে হবে? এ তে। লিখবেন সবাই, এ সাহা এ তৌ এ তে, এ সাহা এ তৌ এ তে। ব্র্যাকেটে লিখে রাখুন সমিত অর্থ পুংলিঙ্গ, তিনটে এক বচন, দ্বিবচন, বহুবচন। এ সাহা বালকः, এ সৌ, নট এ সৌ, ইট ইজ এ তৌ। এ তৌ বালকৌ, এতে বালকাः, এতে বালকাः।
যদি বুঝে গিয়ে থাকেন তাহলে 2 নাম্বারটা বলুন কি হবে। एष सिंह হ্যাঁ, ঠিক ঠিক করে উচ্চারণ করতে হবে, প্রত্যেকটা বর্ণের উচ্চারণ আমার কানে পৌঁছাতে হবে। এবারে বলুন। বলুন ম্যাডাম কি বলছিলেন? एष एषः सिंह হ্যাঁ, सिंह না বিসর্গ আছে, সিংহের পরে তো বিসর্গ আছে, কি হবে? सिंहः হ্যাঁ, সিম মা বলু ম সিংহः এষः सिं সিংহः। सिंहः গুড। ए- বিবচন एतौ सिंहः আহ, না 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 एतौ सिंहौ হুম আর তারপরটা হচ্ছে এতে সিম সিংহः এতে সিংহাः এতে হাহ। সিংহাः। গুড। নাম্বার 3 ময়ূরः কি হবে? বলছি স্যার, হুম, एषः मयूरः एतौ मयूरौ एते मयूराः। এতে ময়ূরাः। ভেরি গুড। মিউট করবেন, নোট করবেন। হ্যাঁ, এখানে নানান উদাহরণ দেওয়া আছে, নানান উদাহরণ। হোম টাস্ক লিখুন, পেজ নাম্বার 45, অভ্যাস 21, হোম টাস্ক লিখে নিন। পেজ নাম্বার 45, হোম টাস্ক 21, হোম টাস্ক বলছি, অভ্যাস 21, হোম টাস্ক। সরি, বুদ্ধি করে বলুন দেখি, নাম্বার 1 কি হবে? নাম্বার 1 কি হবে? एषः वानरः নাম্বার 1 সরি নাম্বার মানে বালকহটা বলছেন। হ্যাঁ, 1 নাম্বার যেটা লেখা আছে ওটাই। एतौ बालकौ एते बालकः উচ্চারণটা ঠিকঠাক তো হলো না, এক বচন বহুবচন তো একই রকম শুনিয়ে দিল, কিন্তু আমাকে তো আলাদা শোনাতে হবে। কি হবে? एषः बालकः হুম, एतौ बालकौ গুড। एते बालकः কয় আকার আছে না, দীর্ঘ আছে, উচ্চারণ করুন, দীর্ঘ উচ্চারণ করুন, বালকাহ। बालकाः ব্যাস এটাই, আর কিছু না। জেনারেলি নাম্বার 5 কি হবে? বুদ্ধি করে অন্য কেউ বলবেন, নাম্বার 5 কি হবে? স্যার ড্যাশ দেওয়া আছে তো কিছুই দেওয়া নেই, কিভাবে বলবো? কিন্তু ওখানেই দেওয়া আছে, বুদ্ধি করে বলুন দেখি কি হবে। নাম্বার 5 एषः शासकः শাসকাহ মানে খরগোশ। এ সাহা শাসকাহ। হ্যাঁ, তারপরে एतौ शासकौ एते शासकाः শাসকাহ। গুড। ঠিক তেমনি নাম্বার 10 কি হবে? অন্য কেউ? নাম্বার 10 বলুন। বলবো স্যার, হুম, एषः कच्छपः एतौ कच्छपौ एते कच्छपाः। কচ্ছপাহ। গুড। তার মানে এটা আমরা শিখলাম এ সাহা এ তৌ এতে। পুংলিঙ্গের ক্ষেত্রে কাছের অর্থে এক বচন, দ্বিবচন, বহুবচন। এ সাহা এ তৌ এতে, এ সাহা এ তৌ এতে, এ সাহা এ তৌ এতে। এখন আমরা শিখবো দূরের অর্থে আমরা কি বলবো। দূরের অর্থে চলো, হয়ে গেল দূরের অর্থে। কোথায় কোথায়? হুম,
দূরের অর্থ আমরা কি বলবো? সাহা, আমরা এটুকু জেনে এসেছি সাহা, তাই না, এক বছরের ক্ষেত্রে। তাহলে সেম, এতেও ছিল এ কেটে দিন, তাহলে পড়ে থাকবে তৌ। আর এ তে হচ্ছিল ওখানে, এ কেটে দিন, আমি বলেছি না দূর অর্থে হলে এ কেটে দেবেন। তাহলে কি পরে রইল? সাহা তৌতে। ব্যাস, কাকা তৌ কাকাউ এগুলো কেটে দিন। এ কাকাহা, সাহা তৌতে, লিখে নিন সবাই খাতায়। সাহা তৌতে কখন? দূরার্থে। কখন? পুংলিঙ্গে। আগেরটা তো এরকম লিখেছিলেন, এ সাহা এ তৌ এতে, সমীপার্থে পুংলিঙ্গে। দ্বিতীয় লাইন এটা লিখে নিন, সাহা তৌতে দূরার্থে পুংলিঙ্গে। তাহলে একটা কমপ্লিট সেট পেয়ে গেলাম আমরা, এ সাহা এ তৌ এতে, সাহা তৌতে। কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। নাম্বার 2, সাহা কাপোতাহা। কাপোতাহা মানে হচ্ছে পায়রা হবে হয়তো, ওকে। সাহা কাপোতাহা, তাহলে দ্বিবচন বহুবচন কি হবে বলে ফেলুন। সাহা কাপোতাহা, এই দ্বিবচন বহুবচন কি হবে? তৌ কাপোতহ। তৌ যখন বলছেন দ্বিবচন তখন কাপোত, তৌ কাপোতৌ। বুঝতে পারছি, হ্যাঁ তৌ কাপোতৌ, হ্যাঁ তারপরে তে কাপোতাহা। তে কাপোতাহা, গুড। তে কাপোতাহা, তার মানে এটা বলে ফেলুন। নাম্বার 4, যিনি একটি বারের জন্য মুখ খোলেননি তার অগ্রাধিকার। নাম্বার 4, সাহা সৈনিকাহা, তারপরে বলুন। সাহা তৌতে, সাহা সৈনিকাহা, তৌ সৈনিকৌ, তে সৈনিকাহা, তে সৈনিকাহা। পুরস্কার। স্ত্রীলিঙ্গে ফিরে আসে, চলুন। স্ত্রীলিঙ্গে কি পেয়েছিলাম আমরা কাছের অর্থে এক বচনে? খাতা থেকে বলুন, স্ত্রীলিঙ্গে কাছের অর্থে এক বচনে কি পেয়েছিলাম? স্ত্রীলিঙ্গ কাছের অর্থ এক বচন, এসা। এখন আমরা দেখবো আকারান্ত স্ত্রীলিঙ্গের মিউট করবেন, এক বচন দ্বিবচন বহুবচন কিভাবে পাবো। এক বচন তো পেয়েছি অজা, বালিকা, সীতা, দুর্গা, পূজা, সব এক বচন। দ্বিবচন কি পাবো? অজে। বহুবচন অজাহা। তাই লক্ষ্য করুন, পুংলিঙ্গের ক্ষেত্রে পেয়েছিলাম কিন্তু বালকাহা, বালকৌ, বালকাহা। কিন্তু এখানে কিন্তু নিয়ম আলাদা, কি পাচ্ছি? আজা, অজে, অজাহা, আজা, অজে, অজাহা। সিমিলারলি লতা, বলে ফেলুন কি হবে? লতা, লতে, লতাহা। মালা, বলে ফেলুন কি হবে? এক বচন দ্বিবচন বহুবচন? মালা, মালা, মালে মালে, মালাহা। মালা, মালে, মালাহা। ঠিক তেমনি দীর্ঘিকারান্ত শব্দ আছে আমাদের নর্তকী, সেখানেও প্রযোজ্য। তাহলে কি হবে? নর্তকী। এটাতে কিন্তু একটু খেয়াল রাখবেন, এটাতে একটু বিশেষত্ব আছে। বলতে পারবেন এই যে নর্তকী ছিল এক বচন, দ্বিবচনে যখন গেল তখন হয়ে গেল নর্তক্যৌ, আর বহুবচনে যখন আসছে তখন হচ্ছে নর্তক্যহা। এই যে নর্তকী এক বচনে ছিল, সেখান থেকে দ্বিবচনে যখন এলো তখন নর্তক্যৌ। বলুন দেখি কোথায় পরিবর্তন হলো? নর্তকী থেকে নর্তক্যৌ যখন লিখছি কোথায় পরিবর্তন হচ্ছে? শেষে কয়ের সঙ্গে জফলা আর ইয়ে হচ্ছে ওকার আসছে, ঔকার। তার মানে আমরা বলতে পারি, তার মানে আমরা মিউট করুন। হ্যাঁ গুড, ঠিক বলেছেন। তার মানে আমরা বলতে পারি এই যে মূল শব্দ দেখুন নর্তকী ছিল, ইকারটাকে কেটে দিন,
ইকারটাকে তুলে দিন, আপনি জেনারেলি তুলে দিন, রাখবেনই না ইকারকে। তাহলে আমরা বানানটা কি পাচ্ছি এখন? নর্তক, কয় হলন্ত দিয়ে শেষ হয়ে যাচ্ছে। দ্বিবচনে এক কাজ করুন, একটা ইউ জুড়ে দিন, অন্তস্থ ইউকার একটা জুড়ে দিন দ্বিবচনে। তাহলে কি হবে? নর্তক প্লাস ইউ কি হয়ে যাবে? নর্তক ইউ। সব ক্ষেত্রে একই নিয়ম, যত ইকারান্ত শব্দ আছে দ্বিবচন যখনই আসবে তখন দীর্ঘিকারটা তুলে দিয়ে একটা ইউ যোগ করে দিন তার সাথে। তাহলে দীর্ঘিকারটা যখন তুলে দিচ্ছিলাম কি পেলাম? নর্তক, কয় হলন্ত, তার সঙ্গে একটা ইউ যদি যোগ করে দিই তাহলে এটা পেয়ে যাব নর্তক্যৌ। পরিষ্কার? দেখুন ঘটি, তাহলে দ্বিবচন কি হবে? ইকারটাকে তুলে দিন ঘট, তার সামনে তার পাশে একটা ইউ করে দিন, তাহলে কি হবে? ঘট্যৌ, তাই না? তেমনি ভিক্ষুকী, এটা বলুন কি হবে আপনারা দ্বিবচনে? কি হবে? ভিক্ষুকীয়। ভিক্ষুকীয়। গুড, একই নিয়ম সব জায়গার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে বলে ফেলুন নারী। এখানে কি হবে দ্বিবচনে? কি হবে? নারীয়। হ্যাঁ একদম, নারীও। ইকারটাকে তুলে দিন, কি পরে থাকবে? নার, তার সঙ্গে ইউ যোগ করে দিন, নারীও। এটা হচ্ছে দীর্ঘিকারান্ত শব্দের ক্ষেত্রে দ্বিবচনের নিয়ম, লিখে রাখবেন। হ্যাঁ, সব জায়গার ক্ষেত্রে প্রযোজ্য, দীর্ঘিকারান্ত থাকলে তার দ্বিবচন। তেমনি বহুবচনে যান, কি হবে? কি পার্থক্য হচ্ছে দেখুন, প্রথমার সঙ্গে এক বচনের সঙ্গে বহুবচনের কিসের পার্থক্য দেখুন তো। এক বচনের হস্তিকারটাকে আমি তুলে দিলাম, দীর্ঘিকারটাকে আমি তুলে দিলাম, এক বচনের দীর্ঘিকারটাকে তুলে দিলাম, কি হয়ে গেল? নর্তক। দ্বিবচনে যোগ করছিলাম ইউ, বহুবচনে কিন্তু ইউ যোগ করবো না, কি যোগ করবো? ইহ। অন্তস্থের সঙ্গে একটা বিসর্গ যোগ করে দেবো, ইহ। তাহলে কি হয়ে যাবে? নর্তক্যঃ। বুঝতে পারলাম? দ্বিবচনের ক্ষেত্রে দীর্ঘিকারের পরিবর্তে একটা ইউ, আর বহুবচনের ক্ষেত্রে দীর্ঘিকারের পরিবর্তে একটা ইহ যোগ করে দিলেই আমাদের রূপ বেরিয়ে যাবে। তাহলে নর্তক্যৌ, নর্তক্যঃ, নর্তক্যঃ। ঠিক তেমনি নাম্বার 3 চেষ্টা করুন, কি হবে? ঘটি দ্বিবচন, ঘটি দ্বিবচন। স্যার এটা ঘট্টও হবে, ঘট্যাহ। ঘট্যৌ, ঘট্যঃ, ব্যাস। ঠিক তেমনি ভিক্ষুকী দ্বিবচন বহুবচন কি হবে? ভিক্ষুকী। বলুন, সবাই বলছেন না কেন? বলুন, ভিক্ষুকী। ভিক্ষুকৌ। ভিক্ষুক্যৌ, ভিক্ষুক্যৌ বহুবচনে ভিক্ষুক্য। উইথ বিসর্গ বলতে হবে না, ভিক্ষুক্যঃ, ভিক্ষুক্যঃ। আচ্ছা, আপনারা বুঝতে পাচ্ছেন তো? আমার মনে হচ্ছে আপনারা কোথাও না কোথাও বুঝতে পাচ্ছেন না। বুঝতে পাচ্ছেন কি আপনারা কি হচ্ছে? সবাই কি বুঝতে পাচ্ছেন কি হচ্ছে? আমার কাছে পেন নেই বলে আজকে খুব অসুবিধা হয়ে গেছে, নাহলে আমি ভেঙেই করে দিতাম এগুলো। চলো, আমি মুখে বলার চেষ্টা করছি। আপনারা সবাই বুঝতে পাচ্ছেন তো? যদি বুঝতে পেরে থাকেন তাহলে তো খুবই ভালো। এবারে চলুন আমরা চলে যাব কিভাবে আমরা এগুলোকে বলবো। দেখুন, অজা অজে অজাহা, বৃদ্ধা বৃদ্ধে বৃদ্ধাহা যদি কাছে থাকে লিখুন সবাই, তাহলে কি হবে? এশা, এতে, এতাহা, সবাই খাতায় লিখবেন। এশা, এতে, এতাহা কখন হয় লিখবেন পাশে। তুমি পার্থে স্ত্রীলিঙ্গে, এক বচন দ্বিবচন বহুবচন। তুমি পার্থে স্ত্রীলিঙ্গে, এক বচন দ্বিবচন বহুবচন। ঠিক তেমনি তার নিচের লাইনে এগুলোকে তুলে দিন, কি হবে? সা, তে, তাহা। এটা কোথায় হয়ে যাবে? দূর অর্থে হয়ে যাবে।
লিখে রাখবেন দূরার্থে স্ত্রীলিঙ্গে। তা তে তাহা, সা তে তাহা, সা তে তাহা। তাহলে পেয়ার পেলাম তো, এষা এতে এতাহা স্ত্রীলিঙ্গে সমীপার্থে, কাছের অর্থে, আর দূরের অর্থে হলে সা তে তাহা। এতটুকুনি পরিষ্কার হয়েছে আশা করি। তাহলে বলুন পুংলিঙ্গের ছক কি কি পেয়েছিলাম, পুংলিঙ্গের কাছের অর্থে কি কি পেয়েছিলাম, একবচন দ্বিবচন বহুবচন বলে ফেলুন। एषा एतौ एते আবার বলুন। एषः एतौ एते Good. আচ্ছা, দূরের অর্থে কি পেয়েছিলাম, स হুম, দূরের অর্থে কি পেয়েছিলাম, সাহা তৌতে তৌতে। আচ্ছা, স্ত্রীলিঙ্গে কাছের অর্থে কি কি পেলাম, এষা এতে এতাহা দূরার্থে, সা তে তাহা ফাইনালি নপুংসকে আমরা যাবো এবারে। হ্যাঁ, চলুন নপুংসক দেখুন। বিমানম, ফলম জলম বিমানম, এক বচন পেয়েছি। দ্বিবচনে কি হয়, বিমানে। দেখুন তো পরিবর্তনটা কোথায় হলো, বিমানম থেকে যখন বিমানে এলাম পরিবর্তন কি হলো, পরিবর্তন যদি লক্ষ্য করেন তাহলে নিজেরাই সব পরিবর্তন পেয়ে যাবেন। পরিবর্তনটা কোথায় পেলাম, আমরা কি পেলাম পরিবর্তন, মকারটাকে আমি উড়িয়ে দিলাম, তাই না, তার সাথে একটা একার যোগ করে দিলাম, যেটুকুনি পড়ে আছে একটা একার যোগ করে দিলাম। যদি মকারটাকে উড়িয়ে দিই তাহলে বিমান, তার সঙ্গে একটা একার যোগ করে দিলাম বিমানে। তার মানে বিমানম বিমানে, ব্যজনম ব্যজনে, ছত্রম ছত্রে, বলম বলে, জলম জলে, পত্রম পত্রে, পর্ণম পর্ণে, পুস্তকম পুস্তকে, মিত্রম মিত্রে ইত্যাদি। আর বহুবচনের ক্ষেত্রে দেখুন কি পাচ্ছি, বিমানানি, মকারটাকে যোগ করে দিলাম, তার সঙ্গে নকারের পাশে একটা আকার, তার পাশে একটা ইকার, বিমানানি বিমানানি, বিমানম বিমানে বিমানি বিমানানি। ঠিক যেমন জলম জলে জলানি, ফলম ফলে ফলানি, বলম বলে বলানি। একটা যদি মনে রাখেন, এই পদ্ধতিটা মনে রাখলে প্রত্যেকটা পদ্ধতি আপনারা পেরে যাবেন। তাহলে কি পেলাম, বিমানম বিমানে বিমানানি, ঠিক তেমনি ব্যজনম ব্যজনে ব্যজনানি। বলুন জলম কি হবে, জলম কি হবে, জলম জলে জলানি পত্রম, পত্রম পত্রম পত্রে পত্রাণি পত্রানি, বলম বলম, বলম বলে বলানি, अरण्यम अरण्यम अरण्ये अरण्यानि, वनम वनम वने वनानि, मित्रम मित्रम मित्रे मित्राणि। এইভাবে। আচ্ছা, এবারে খেয়াল করে দেখুন, যদি নপুংসক লিঙ্গ হয় কাছের অর্থে কি হচ্ছিল, কাছের অর্থে কি হচ্ছিল, এতৎ, তাই না, তাহলে এতৎ এক বচন, দ্বিবচন বহুবচন কি হবে দেখুন, এতৎ এতে এতানি, 3 নম্বর দিয়ে লিখে রাখুন, এতৎ এতে এতানি সমীপার্থে নপুংসকম। তাহলে যদি আমি পুস্তকম বলি তাহলে এতৎ পুস্তকম, দ্বিবচন পরিবর্তন করলে এতে পুস্তকে, আর বহুবচনে পরিবর্তন করলে এতানি পুস্তকানি। আর ঠিক তেমনি এগুলোকে হাটিয়ে দিন, সেটা দূরার্থে হয়ে যাবে, তাহলে কি পাবো, তৎ তে তানি, লিখে রাখুন দ্বিতীয় লাইনে, তৎ তে তানি, ব্র্যাকেটে লিখে রাখুন দূরার্থে নপুংসকম।
তাহলে এটা যদি দূরার্থে প্রয়োগ করি, তৎ পুস্তকম, তে পুস্তকে, তানি পুস্তকানি। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা দিক নির্দেশ করতে পারি লিঙ্গ অনুযায়ী এবং কি এমনকি বচন অনুযায়ী। ওকে, কিছু এখানে মিক্সড প্র্যাকটিস আছে কিনা দেখছি, এক মিনিট। বলুন দেখি নাম্বার 5 কি হবে? নাম্বার 5 তৎপর্ণম, এক বচনে দেওয়া আছে, দ্বিবচন বহুবচন করতে হবে, কি হবে? তৎপর্ণম দেওয়া আছে, দ্বিবচন বহুবচন করতে হবে, কি হবে? ते पढ़ने, তে পর্ণে, तानी तानी। पढ़नानी, ব্যাস হয়ে গেল, তানি পর্ণানি। ঠিক নাম্বার 8 কি হবে? নাম্বার 8 কি হবে? তে আলুকে, তে আলুকে, কানি আলু কানি। তানি আলু কানি। এইভাবে আমরা কিন্তু দিক নির্দেশ করতে পারি। মনে রাখবেন, পুংলিঙ্গের ক্ষেত্রে কি পেলাম? কাছের অর্থে এ সাহা এ তৌ এতে, দূরের অর্থে সাহা তৌতে। স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে কাছের অর্থে এষা এতে এতাহা, দূরের অর্থে সা তে তাহা। আর নপুংসক লিঙ্গে কাছের অর্থে এতৎ এতে এতানি, আর দূর অর্থে তৎ তে তানি। রাম শব্দের যদি আমি একবচন দ্বিবচন বহুবচন বলি তাহলে কি পাবো? রামঃ রামৌ রামাহ। সীতা আকারান্ত, তাহলে সীতা সীতে সীতাহ। নদী ইকারান্ত, তাহলে কি পাবো? নদী নদ্যৌ নদ্যঃ। ফলম নপুংসকে, তাহলে কি পাবো? ফলম ফলে ফলানি। এইভাবে এখানে অনেক অভ্যাস দেওয়া আছে, আপনারা কাইন্ডলি বইটাকে একবার দেখবেন, অভ্যাসগুলোকে একবার পড়বেন এবং এই যে ছোট ছোট জিনিসগুলো এগুলোকে কিন্তু খেয়াল করার চেষ্টা করবেন, এগুলো খুব খুব ইম্পর্টেন্ট। তাহলে মোটামুটি 3 প্রকারের লিঙ্গ, তাদের সমীপার্থে আর দূরার্থের কিছু কিছু উদাহরণ ফার্স্ট ক্লাসের জন্য যেটুকুনি বলা উচিত আমি বলেছি। দ্বিতীয় ক্লাস থেকে মানে এর পরের ক্লাসে আমরা আরো গভীর অধ্যয়ন করব, আরো ডিটেলস আলোচনা করব। এইগুলো ধীরে 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 বাস্তবিক প্রয়োগ জানবো, আমরা কোথায় কোথায় এর প্রয়োগ করি, আমরা কোথায় কোথায় প্রায়োগিক ক্ষেত্রটাকে চিনি, আমরা সেগুলোকেও দেখব। তো আরো ভালো বুঝতে পারবেন। প্রথম দিন তো হয়তো একটু ক্যাওস হবে, একটু পশ্চিমী ঝঞ্ঝাট সৃষ্টি হবে মনের মধ্যে, কিন্তু আমরা ধীরে 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 ঠিক ভালো আকাশ পেয়ে যাব। ওকে, ভালো করে বুঝতে পারবেন পরবর্তীকালে। এই হচ্ছে মোটামুটি আজকের লেসন, এটুকুনি ছিল। তো বলুন, বুঝতে পারলেন কি হলো? বুঝতে পারলেন? অতীন বাবু বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, একটা প্রশ্ন আছে। স্যার ওই স্ত্রীলিঙ্গের দ্বিবচনে যেটা মানে ইকারান্তে, সেখানে এটা ঔ যুক্ত হচ্ছে। ঔ না, ইয়ৌ, 29টায় ঔকার। আচ্ছা, 29টায় ঔকার যুক্ত হচ্ছে। হ্যাঁ, ইয়ৌ ইয়ৌ। আচ্ছা, আর কিন্তু ওটা মানে পুংলিঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র ঔকার যোগ হবে। হ্যাঁ, পুংলিঙ্গের ক্ষেত্রে জাস্ট ঔকার, রামঃ রামৌ। এখানেই কিন্তু স্ত্রীলিঙ্গের সঙ্গে পুংলিঙ্গের পার্থক্য বোঝা যায়। পুংলিঙ্গের দ্বিবচনে রামৌ শ্যামৌ লক্ষ্মণৌ বালকৌ ছাত্রৌ, ওখানে কিন্তু কোনো ইয়ৌ ইয়ৌ নেই, কিন্তু স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আপনি ইয়ৌ পাবেন। নদ্যৌ নদ্যৌ লেখন্যৌ
জনন্যৌ, ভগিন্যৌ, এই দ্বিবচন থেকে কিন্তু বোঝা যায় কোনটা পুংলিঙ্গ আর কোনটা স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ হলেই আপনি একটা ইউ ইউ পাবেন, পুংলিঙ্গ এরকম কোনো ঘটনা নেই, জাস্ট ইউ, জাস্ট ও, রামৌ। ওকে, আর কোনো প্রশ্ন? ওকে, আচ্ছা, আজকে কেউ একজন দেরি করে মনে হয় অ্যাড হলো, তিনি কি আছেন না চলে গেছেন? দেরি করে অ্যাড হলে কিন্তু ধরতে পারবেন না, মানে আমরা অনেকটা এগিয়ে যাব না। প্রথম থেকে যারা থাকবেন তারা ভালো বুঝতে পারবেন। ওকে, তো আর কোনো প্রশ্ন? দেবস্মিতা ম্যাম, দীপ্ত স্যার, সমীরণ বাবু, সৃষ্টি ম্যাডাম, সোমনাথ বাবু, সুদীপ বাবু, কোনো প্রশ্ন আছে? বুঝতে পেরেছি স্যার। ওকে, গুড। অভ্যাস করতে হবে, যথেষ্ট অভ্যাস করলে আরো ভালো জিনিসগুলো দৃঢ় হবে, আরো সহজ পাবেন, আত্মবিশ্বাস পাবেন সংস্কৃত বলার জন্য, পড়ার জন্য। বাকিরা আর কোনো প্রশ্ন? না স্যার, বুঝতে পেরেছি সব। ওকে, গুড। স্যার ওই যেটা ওই 1 থেকে 50 অব্দি যে সংখ্যার ওটা বললেন যেটা হোমওয়ার্ক, ওই পিডিএফটা স্যার একটু গ্রুপে দিয়ে দেবেন। আমি গ্রুপে দিয়ে দিয়েছি, আজকের দিন মানে গ্রুপে দিয়ে দিয়েছিলাম। আমি আরেকবার ফাইনাল হয়ে নিচ্ছি, আমি মনে হচ্ছে দিয়ে দিয়েছিলাম, মনে হচ্ছে। 1 মিনিট। বর্ণমালা উচ্চারণম, বর্ণমালা দ্বিতীয় ডে। ও সরি, ঠিক আছে, আমি দিয়ে দেবো, আমি দিই না, আমি ভেবেছিলাম দিয়ে দিয়েছি। ওকে, আমি দিয়ে দেবো, সংখ্যার পিডিএফ দিয়ে দেবো। ঠিক আছে, আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। সবাই সাবধানে পুজো কাটাবেন, পুজোতে অনেক মজা করুন। ওকে, চলুন আমরা এখানে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ভালো থাকুন সবাই, শুভরাত্রি।